আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোস্তফা কামাল। ওনার দেশের বাড়ি কুষ্টিয়াতে। মজার বিষয় হচ্ছে ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমি
তখন রাত কয়টা বাজে, সর্বোচ্চ 9:30 বাজে। আর 95-96 সালে ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে না আসলেও তখন যে মানুষ সন্ধ্যা রাতেই ঘুমিয়ে যায় বিষয়টা এরকমও না। তখনও কিন্তু দূরে বিভিন্ন বাড়িঘর থেকে কোলাহলের শব্দও আসছিল। কিন্তু ওনার সাথে এই ঘটনাটা ঘটে গেল। চিন্তা করলেন, গ্রামে তো এই ধরনের ঘটনা মাঠের মধ্যে তো ঘটতেই পারে। আর এরকমভাবে কোনো ব্যক্তি সামনে হেঁটে যাচ্ছে, ডেকেও তাকে পাওয়া যাচ্ছে না, তারপর দুজনের মধ্যবর্তী দূরত্বও কমছে না, এটা তো ওরকম অস্বাভাবিক ব্যাপার হলেও ওরকম ভয়ঙ্কর কিছু না। ইমাম সাহেব নিজের মনকে বুঝ দিয়ে উনি ওনার থাকার ঘরে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ওই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, দিবাগত রাত, তার মানে পরদিন হচ্ছে শুক্রবার। জুম্মার নামাজ পড়াতে হবে। তো উনি জুম্মার নামাজ পড়ানোর জন্য মেহরাবে বসে উনি কোরআন হাদিস থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যখন দিচ্ছিলেন হঠাৎ করে উনি খেয়াল করলেন মসজিদের এক পাশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিকে দেখার পর মনে হলো এই লোককে উনি কোথায় যেন দেখেছেন। বিগত প্রায় 1 মাস হলো এখানে এসেছেন। 1 মাসে এই মসজিদে যারা ওয়াক্তীয় নামাজ পড়তে আসে এবং জুম্মার নামাজ পড়তে আসে তাদের মোটামুটি অনেকের সাথেই উনি পরিচিত হয়ে গেছেন। তবে এই ব্যক্তিকে উনি ইতোপূর্বে মসজিদে নামাজ পড়তে আসতে দেখেননি। লোকটা মসজিদের এক কোনায় বসে আছে। উনি এটা দেখার পর চিন্তা করলেন যে নামাজ শেষ করে তার সাথে আমি কথা বলবো। উনি দেখলেন যে নামাজে যখন সবাই দাঁড়িয়ে গেছে ওই লোকও দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ করেছেন, শেষ করার পর লোকজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। নামাজ শেষ করার পরপরই ইমাম সাহেব দাঁড়িয়ে পেছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ওই লোকটাকে আর দেখা যাচ্ছে না। এরপর 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে রাতের বেলাতেও কোনো ঘটনা ঘটেনি, দিনের বেলাতেও ঘটনা ঘটেনি। ঠিক 1 সপ্তাহ পর আবার যখন জুম্মার নামাজের সময় হলো, ইমাম সাহেব যথারীতি জুম্মা
উনি অসুস্থ হতে থাকেন। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, অল্প কিছুদিনের মধ্যেই উনি মারা যান। আর এই যে জিনিসটা উনি করে রেখেছেন এখানে, এটা তো উনি কাউকে বলে যেতে পারেননি। মূলত উনার যে কারিন জিন রয়েছে, এই কারিন জিনটাই ইমাম সাহেবকে দেখা দিচ্ছে। সে বলার চেষ্টা করছে যে এই জিনিসটা নষ্ট করে ফেলতে হবে, তা না হলে এই ব্যক্তিটা শান্তি পাচ্ছে না। এই লোকটা আসলে অনুতপ্ত হয়েছিল, উনি বুঝতে পেরেছিলেন যে কাজটি ভালো হয়নি। তবে এই কাজটি যে এই পরিমাণের খারাপ কাজ, এটা হয়তো উনি না বুঝেই করে ফেলেছেন, বুঝতে পারেননি। এখন এটা সমাধান করতে হবে। কি সমাধান? তখন এই ব্যক্তি যিনি উস্তাদজি, উনি এই উপকরণগুলো নষ্ট করে ফেলেন এবং উনি বলেন যে এই যেই ব্যক্তিটা যেখানে এই জিনিসটা পুঁতে ফেলেছে, ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আশা করা যায় আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনিও শান্তিতে থাকবেন, যেহেতু উনি ভুল করে কাজটি করে ফেলেছিলেন। তাই করা হলো। ওনার পরিবারও কিন্তু বিষয়টা জানতো না ভালো করে। পরিবারকে জানানো হলে তারাও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো। তারপরে দেখা যাচ্ছে আরও অনেক গরিব দুঃখীকে খাইয়ে দেওয়া হয়েছিল। এই কাজটি করার পর এই যে যিনি ইমাম সাহেব, যিনি এই ব্যক্তিকে দেখেছিলেন, তাকে আর কখনোই দেখেননি, স্বপ্নেও দেখেননি, আর বাস্তবেও উনি আর কখনো দেখেননি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় কিন্তু এই ব্যক্তির নাম মোস্তফা ভাই জানিয়েছেন। তবে সঙ্গত কারণে আমরা নামটা বলছি না, উনি মারা গেছেন। তবে এতটুকু বলছি, ওনার নামের যে প্রথম বর্ণ সেটা স্বরে আ দিয়ে। আমি বিনীতভাবে অনুরোধ করব যে বালিয়াকান্দির ওই গ্রামের আশেপাশে বা ওই গ্রামের যারা বাসিন্দা আছেন, তারা এই ঘটনাটা শুনলে কিন্তু বুঝতে পারবেন যে ওই ব্যক্তির নাম কি বা আমরা কার কথা বলছি। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে ওই ব্যক্তির নাম আপনারা বলবেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ঘটনায় বলি যে আমরা জায়গাটার নামটা বলছি না, অনুগ্রহপূর্বক আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট সেকশনে সেই জায়গার নামটা বলবেন না বা ওই ব্যক্তির নামটা বলবেন না। এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের অনেক লিসেনাররাই সেই জায়গার নাম বা ওই ব্যক্তির নাম বলে থাকেন। এটা মূলত তারা এই কারণেই করেন যে এইটা যে আসলেই সত্য এটা বোঝানোর জন্যই ওনারা লিখে থাকেন। কিন্তু সমস্যাটা হয় কি, যে যখন আমরা এই ঠিকানা বা নামটা বলে দেই, তখন ওই ব্যক্তি যদি জীবিত থাকেন বা তার পরিবাররা যদি ওখানে থেকে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হন। দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তার কাছে গিয়ে এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করেন, তারা বিব্রত বোধ করেন। অনেকে আবার বলেন যে আমরা তো ঘটনা বলতে বলছি, ঠিক আছে অনুমতি দিয়েছি, কিন্তু আমরা তো এগুলো প্রকাশ করার অনুমতি দেইনি। তখন আমরাও একটু বিব্রত হয়ে পড়ি। এই কারণেই মূলত আপনাদেরকে অনুরোধ করি যে যেই ঘটনাগুলোতে এই ধরনের কোনো তথ্য প্রকাশ করতে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কেউ এটা করবেন না, আপনারা চেষ্টা করবেন সেটা না করার জন্য। এর মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। আর এই ব্যক্তি যেহেতু মারা গেছেন, এই কারণেই মূলত তার নামটা আমরা বলছি না। তবে আবারও বলছি, এই ব্যক্তির নামের প্রথম যে বর্ণ সেটা স্বরে আ দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাইকে আপনার পাঠানো অদ্ভুত সুন্দর রকমের একটা ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে দিয়েছেন মোহাম্মদ এখলাস শেখ বাপ্পি। উনি রাজশাহী জেলার বাঘা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আসলে ওনাদের কালীগ্রামে একটি ঘটনা। ঘটনাটি কোনো একজনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, ঘটনাটি একটি গ্রামকে কেন্দ্র করে ঘটনা। তো যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নাম হচ্ছে আনোয়ারা বেগম। সবাই তাকে গ্রামের বুড়ি দাদি বলে ডাকত। তো মূল ঘটনায় আসা যাক। তখন সময় 1998 সাল। আপনারা অনেকেই জানেন যে 1998 সালে বাংলাদেশে খুব ব্যাপক পরিমাণে বন্যা হয়েছিল। বাংলাদেশের অনেক জায়গাতে এরকম বন্যার পানি সেই সময় এসেছিল। তো ওনাদের গ্রামটি যেহেতু পদ্মা নদীর পাশের একটি গ্রাম, তখন ওনাদের গ্রামটি অনেক নিচু ছিল এবং সৌরক্ষা বাঁধ যেটা ছিল সেটা তখন ছিল না। তো বন্যার পানি ওনাদের গ্রামে ঢুকে পড়ে। ওনাদের গ্রামে সে সময় একটি বাড়িও নাই যে এখানে পানি ঢুকেনি। তো যাই হোক, মূল ঘটনায় চলে যাই। যে বুড়ি দাদি ছিলেন, উনি বুড়ি দাদির ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে উনি বিধবা ছিলেন। ওনার অনেক আগে হাজব্যান্ড মারা গিয়েছিল এবং ওনার কোনো ছেলে মেয়ে ছিল না।
এবং ওনার বয়স ছিল 98 সালের দিকে 60-65 মতন। তো তিনি খাবারের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন এলাকায় ঘুরতেন, অনেকের কাছে ভিক্ষা চাইতেন এবং দিন শেষে যা পেতেন সেটা নিয়ে বাজারে যেতেন। এবং ওনার বাসার পাশে ছিল একটি বড় আম গাছ, সেই আম গাছের অনেক বড় বিশাল একটা বাগান, আম বাগান। তো সেই বাগানে কিছু অংশ এখনও আছে। তো সেই বুড়ি দাদি সেই বাগান থেকে লাকড়ি সংগ্রহ করতেন এবং রাত্রেবেলা রান্না করতেন। তো ওনার জীবনের ঘটনাটা ছিল প্রায় সেমই টাইপের। উনি সকালবেলা যেতেন, ভিক্ষা করতেন এবং যেটা পেতেন সেটা দিয়ে সন্ধ্যার পরে বাজারে যেতেন এবং রাত্রেবেলা রান্না করতেন। এভাবেই চলতো তার জীবন। তো 1998 সালের বন্যায় খুব বাজে অবস্থা হয় তাদের গ্রামে। তো সেই বুড়ি দাদির বাসে ঘরেও পানি ওঠে। তো সেই বুড়ি দাদি ঘর থেকে সেই সময় বেরোতে পারতেন না। গ্রামের মানুষজন বা পৌরসভার পক্ষ থেকে কোনো সাহায্য আসলে তিনি খেতেন, না হলে খেতেন না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। তো বুড়ি দাদি ঘর থেকে বের হয় না। তো একসময় অনেকে মিলে ওনার বাসায় যায়, দেখে যে ঘরের ভিতরে কেউ নেই। কিন্তু ওনার বাড়ি একটু নিচু হওয়ার কারণে ওনার ঘরে খুব বাজেভাবে পানি ঢুকেছিল এবং অন্যান্য বাসার চাইতে ওনার বাসার অবস্থা খুব বেশি খারাপ ছিল। তো যাই হোক, সবাই যখন ওনার বাসায় যায় ওনাকে না পেয়ে মনে করে যে হয়তো বুড়ি দাদি খাবারের জন্য অন্য কোথাও চলে গেছে। বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু আসলে বুড়ি দাদি অনেকদিন খাবার না খেয়ে থাকার কারণে অনেক দুর্বল হয়ে যায়। উনি ঘর থেকে একসময় বেরোতে না পাওয়ার কারণে একসময় উনি ঘরের মধ্যেই মারা যায়, কিন্তু এটা গ্রামের কেউই জানতো না। তো অনেক সময় কেটে যায়, একটা সময় বন্যার পানিও শুকিয়ে যায়। তো অনেক দিন তো এভাবে অনেক সময় পার হয়ে যায়। তো ওনাদের গ্রামে একজন পাগল ছিল, ওনাকে সবাই পাগল বলতো। ওনার নাম ছিল ঝুরু পাগল। তো সেই পাগল একসময় বলা শুরু করলেন যে উনি নাকি আনো দাদিকে দেখেছেন এবং ওনার সাথে নাকি মাঝে মাঝে দেখা হয়। ওই দাদি নাকি বলেছেন যে এই গ্রামের কাউকে বাঁচতে দিব না, কাউকে শান্তিতে থাকতে দিব না। সবাই পাগলাই মনে করে কথাটাকে উড়িয়ে দিতেন। তো যাই হোক, ওনাদের গ্রামে তখন একটা ঘটনা ঘটা শুরু হয়, খুব রেয়ার, মানে খুব কমন একটা ঘটনা। সেটা হচ্ছে যেই প্রেগনেন্ট হয় তার বাচ্চাই নষ্ট হয়ে যেত, কোনো না কোনোভাবে সে বাচ্চা নষ্ট হয়ে যেত। তো একজনের ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে ওনাদের গ্রামে কোনো একটা মহিলার একটা সময় প্রেগনেন্ট হয়। তো উনি রাত্রেবেলায় ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। তো ওয়াশরুমে যাওয়ার পরে উনি খেয়াল করে যে আশেপাশে প্রচুর শব্দ, অনেক শোরগোল হচ্ছে। তো হঠাৎ করে আবার থেমেও গেল। তো উনি ওয়াশরুম থেকে বাইরে বের হয়। বাইরে বের হওয়ার পরে উনি, অন্ধকার ছিল রাত্রেবেলায়, তো উনি সে প্রেগনেন্ট মহিলাটা খেয়াল করে যে হাঁটার একটা শব্দ, মানে শুকনা পাতার উপরে কেউ হাঁটলে যেরকম শব্দ এরকম শব্দ। এবং একটু পরে উনি খেয়াল করেন যে দূর থেকে একটা বয়স্ক মহিলা তার দিকে এগিয়ে আসছে। এবং উনি দেখতে পান যে, কাছে আসার পর দেখতে পারেন যে 2 মাস আগে যে মহিলাটিকে ওনাদের গ্রামে পাওয়া যাচ্ছিল না বা মরে গেছে বলে অনেকে ধারণা করেছিল, সেই মহিলাটি, সেই বুড়ি দাদি ওনাকে বলেন যে আমার খুব ক্ষুধা লাগছে, তোর বাচ্চাটাকে খাবো, অনেকদিন কিছু খাই না। এই ঘটনা ঘটার পরে সেই অন্তঃসত্ত্বা মহিলা যিনি ছিলেন উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরবর্তীতে ওনার হাজব্যান্ড সকালে ওনাকে না পেয়ে খোঁজেন এবং দেখেন যে উনি ওনার স্ত্রী টয়লেটের বাইরে পড়ে আছেন। তো অনেক দিন গ্রামের কোনো বাচ্চা হয়নি। যেই নারী অন্তঃসত্ত্বা হতেন সেই কোনো না কোনোভাবে সেই মহিলাকে দেখতেন এবং কিছুদিন পর সে বাচ্চা নষ্ট হয়ে যেত। এটা একজনের সাথে ঘটলে স্বাভাবিক ঘটনা ছিল, এটা একজনের সাথে ঘটতো না, গ্রামের প্রায় সব মানুষের সাথে সেম ঘটনা ঘটতো। যখনই কেউ অন্তঃসত্ত্বা হতো সেই বুড়ি মহিলাকে দেখতো এবং তার বাচ্চাটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত। তো গ্রামের মানুষজন ঠিক করে যে এটা একটা সমাধান করতে হবে। তো তারা একজন কবিরাজের কাছে যান। তো কবিরাজকে ওনারা নিয়ে আসেন ওনাদের গ্রামে। তো কবিরাজ বলেন যে আপনাদের গ্রামে একটা খারাপ জিনের নজর পড়ছে, তো আপনাদের গ্রামটিকে আমি বন্ধ করে দিব। তো কবিরাজ তার পন্থায় বিভিন্নভাবে সে গ্রামটিকে বন্ধ করে দেয়। এরপরে প্রায় 2 বছর কি 2.5 বছরের মতো সময়ে কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিকই ছিল। ঠিক 2-2.5 বছর পর 1998 সালের, তো একটা সময়ে ওনার যাদের ওই 2 বছরের মধ্যে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তার মধ্যে সেই বাচ্চাগুলোর সাথে অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হতে থাকে। যিনি ঘটনাটা শেয়ার করেছিলেন ওনার চাচির একটা মেয়ে সন্তান হয় ওই সময়। তো ওনাদের পরিবারে অনেকদিন পরে বাচ্চা পেয়ে সবাই খুশি। তো একদিন ওনার চাচি দুপুরবেলায় ওনার রান্নাঘরে রান্না করছেন এবং ওনার বাচ্চাকে ওনার রুমে শুয়ে রেখে এসেছেন। তো উনি যখন রান্না করছেন তখন উনি খেয়াল করেন যে ওনার রুমে মনে কেউ গেল, একটা শব্দ পেলেন উনি গেট খোলার। তো কিছুক্ষণ পরে উনি শুনেন যে ওনার বাচ্চা প্রচণ্ড কাঁদছে। তো ওনার বাচ্চা যখন খুব ভয়াবহভাবে কাঁদছিল তখন উনি কাজ ফেলে ওনার রুমে গেলেন, দেখলেন যে
বাচ্চার পেটের অংশটা রক্তাক্ত এবং খুব বাজেভাবে ব্লিডিং হচ্ছে এবং একটা মানে প্রচুর রক্ত পড়ছে এবং একটা সময় ওনার বাচ্চাটা মারা যায়। এরপর থেকে ওনাদের এতে ওনাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ ওনাদের পরিবারে অনেকদিন পরে একটা বাচ্চা আসে, সেও মারা যায়। এভাবে গ্রামের প্রায় কয়েকটি বাচ্চার নির্মম মৃত্যু হলো এবং শেষে যে বাচ্চাটি মারা যায় সে সম্পর্কে যে ঘটনায় বলেছেন তার সম্পর্কে ওনার চাচা হন। তো ঘটনার দিন উনি বাইরে থেকে ঘরে ঢুকে দেখেন যে ওনার বাচ্চা যে ঘরে শুয়ে আছেন সেই ঘরে একটা বুড়ি মহিলা ওনার বাচ্চার মধ্যে পেটের মধ্যে কেমন জানি হাত দিচ্ছেন। তো ঘটনা দেখার পরে সেই চাচা অনেক জোরে চিৎকার করেন এবং আশেপাশে মানুষজন জড়ো হয়ে যান, কিন্তু এবং আশেপাশে মানুষজন সব কিছু খুলে বলেন। ওনার বাচ্চাটিও এভাবে মারা যায়। তো যাই হোক, গ্রামের চেয়ারম্যান সহ সবাই মিলে একটি মিটিং করেন যে সেই মহিলাটাকে ধরতে হবে বা যেভাবে হোক এই সমস্যার সমাধান করতে হবে। তো সেই গ্রামের চেয়ারম্যান যিনি ছিলেন উনি 10-12-15 জনের একটি দল গঠন করেন, যারা যুবক ছিল এবং সেই সময় শক্ত ছিল, তাদেরকে নিয়ে একটি দল গঠন করেন। তো এবং উনি আরেকটি সিদ্ধান্ত নেন যে যাদের ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা আছে, তারা সবাই চেয়ারম্যান সাহেব যিনি আছেন তার বাসাতেই থাকবেন। তো যতদিন পর্যন্ত ঘটনার কোনো সুরাহা না হয় ততদিন পর্যন্ত সেই বাচ্চা সহ মারা তার ঘরেই থাকবেন। এবং 10-15 জন যে সদস্য তা তৈরি করেছিলেন তারা সবাই পুরো গ্রামটাকে পাহারা দিবেন রাত্রেবেলায়। তো যাই হোক, এইভাবে সময় কাটতে থাকে। ওনাদের গ্রামে যে প্রায় ঘটনা ঘটতো তা না, মাঝে মাঝে এই ঘটনাগুলো ঘটতো। তো অনেকগুলো বাচ্চা এইভাবে মারা গিয়েছিল। তো যাই হোক, সবাই ঠিকমতো পাহারা দিচ্ছেন, গ্রামের চেয়ারম্যান যেভাবে সিদ্ধান্ত নেন। তো একদিন উনি খেয়াল করেন যে ঠিক ঘটনার সিদ্ধান্ত নেওয়ার ঠিক 7 দিন পরে তো হঠাৎ করে সবাই করছিলেন, ওনাদের মধ্যে ওনারা একটি সিক্রেটলি বলেছিলেন যে কেউ যদি কোনো কিছু দেখে তো ওনাদের কাছে একটা বাঁশির মতো ছিল, সেটা দিয়ে শব্দ করবে। সেই শব্দগুলো সবাই বুঝতে পারবেন যে কোনো কিছু ঘটনা ঘটছে। তো যাই হোক, সেই ঘটনা সেই মিটিংটার 7 থেকে 10 দিন পর গ্রামের সবাই যখন 10-15 জন যখন এরকম গ্রামের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, পাহারা দিচ্ছে, তো খেয়াল করে যে রাত 12টা কি 1টার দিকে একটা বয়স্ক মানুষ কুজো হয়ে আছে, তার হাতে একটা লাঠির মতন। সে হেঁটে হেঁটে তার সেই চেয়ারম্যানের বাসার দিকে ঢোকার চেষ্টা করছে। তো হঠাৎ করে তখন একজন বাঁশি দেয় এবং সবাই সজাগ হয়ে যায় যে আসলে কোনো না কোনো ঘটনা হয়তো ঘটছে। তো হঠাৎ করে একটা দমকা হাওয়া আসে এবং সবাই পড়ে যায় ওখান থেকে। এবং বুড়ি মহিলাটা সেই ঘরে ঢোকার পরে যে ঘরে বাচ্চা ছিল, বাচ্চা সহ মা শুয়েছিল, সে কোনো একটা বাচ্চার দিকে যখন যাবে এমন সময় যে মহিলাটি ঘুম ভেঙে যায় এবং চিৎকার করে ওঠেন। গ্রামের সবাই যেহেতু বড় একটা রুমের মধ্যেই ছিল, তারা কোনো কিছু বলতে পারলো না, কারণ তারা সবাই একসাথে কিন্তু বেহুশ হয়ে গিয়েছিল। তো যাই হোক, চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিলেন যে ঘটনাটি একটি সমাধান করতে হবে। যেভাবেই হোক, আশেপাশে কবিরাজ হোক, হুজুর হোক, যেভাবেই হোক সমস্যার সমাধান করতে হবে। ওনারা সবাই মিটিং করছেন গ্রামে। তো মিটিংয়ের মধ্যে হঠাৎ করে দেখেন যে ওনাদের একটা বয়স্ক মানুষ, দাড়ি বড়, কাপড় চোপড় সব ছেঁড়া এবং নোংরা, হঠাৎ করে তাদের মিটিংয়ে আসলেন। হঠাৎ করে যাদেরকে গ্রামের মানুষজন কখনো দেখেনি যে লোকটাকে। তো সেই লোকটা এসে বললেন যে আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। তো উনি বললেন যে আমাকে এর জন্য আপনাদের কিছু করতে হবে। তাহলে উনি বললেন, গ্রামের লোকজন বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি আছি, কি করতে হবে। তো উনি সেই বয়স্ক লোকটি বললেন, নোংরা কাপড় চুপড় পরা সেই লোকটি, যে আমাকে একটি নামাজি খুব ভালো চরিত্রের একটা মেয়েকে নিয়ে আসতে হবে, যার মধ্যে আমি সেই অশরীরীকে হাজির করব। তো যাই হোক, ওনারা সবাই বললেন যে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আপনি যেটা চাচ্ছেন সেটা ব্যবস্থা আমরা করব। যাই হোক, ওনারা একটি মেয়েকে জোগাড় করেন, নামাজি একটি মেয়েকে ওনারা পান। তো সেই মেয়েটিকে সেই বয়স্ক লোকটি বসান এবং মেয়েটিকে বলেন যে কি অপরাধ করেছে গ্রামের বাচ্চাটা, যার জন্য তুমি এত ক্ষতি করছো, এত জঘন্য অপরাধ করছো। তখন সেই মেয়েটির ভিতর থেকে সে একটি অন্যরকম আওয়াজ, ভয়েসটা চেঞ্জ হয়ে যায় মেয়েটার, এবং বলে যে 1998 সালে যে বন্যা হয়েছিল তখন তোমরা কেউ আমার খোঁজ খবর নাও নাই, আমি না খেয়ে মারা গেছি।
এখন যেহেতু কাঁচা আধা ভাঙা ঘর ছিল, তো মাটি খুললেন, মাটি খোঁড়ার পর দেখলেন যে আসলেই হাড়গোড় পাওয়া যাচ্ছে। তো ওনারা সেই লাশটিকে যেভাবে হোক ধোয়ালেন এবং জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে স্বাভাবিকভাবে কবর দিলেন, কবর জিয়ারত করলেন। এবং এরপরে যেই লোকটি ছিল ওই লোকটিকে ওনারা বললেন যে আমরা তো সব কিছু করেছি। লোকটা বলেন যে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনারা এখন আপাতত যেভাবে জীবনযাপন করছিলেন ওইভাবেই জীবনযাপন করতে থাকুন, আশা করি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে ওই লোকটিকে ওনারা সন্ধান করেন, কিন্তু ওই লোকটির আর কোনো হদিস তারা পান না এবং ওনাদের গ্রামে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা পুরোপুরি দূর হয়ে যায়। পরবর্তীতে গ্রামে আর কোনো সমস্যা হয় না। তো এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সবাইকে। হ্যালো শফিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম নাইমুর রহমান দুর্জয়, লিখছি খুলনা জেলার চুকনগর থেকে। আমি বেশ কিছুদিন হলো শুনছি অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া অনেক ভয়ানক ঘটনা লিখে পাঠান। আমার ঘটনাটা অবশ্য ততটাও ভয়ানক নয়, তবে ঘটনাটা সম্পূর্ণ অলৌকিক এবং যেখানে ঘটনাটা ঘটে সেখানকার মানুষেরাও অস্বাভাবিকভাবে এই সমস্ত ঘটনার সাথে খাপ খাইয়ে নিয়েছে। প্রসঙ্গত কারণেই আমি জায়গাটার নাম উল্লেখ করতে পারছি না। সময়টা 2015। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ফাইনাল শেষে কয়েকজন বন্ধু মিলে এলাকার মুরব্বীদের সাথে চলে গেলাম 40 দিনের তাবলিগে। শীত তখনও বেশ দাপুট নিয়ে ঘুরছে। ঢাকা থেকে আমাদের জামাতকে পাঠানো হলো সিরাজগঞ্জের একটা এলাকায়। অনেক ঘোরাঘুরি করার পরে যে মসজিদটাতে এসে পৌঁছালাম সেটা একেবারে গ্রামের শেষ মাথার দিকে। গ্রামের ওই দিকটাতে ঘরবাড়ি বেশ কম। মসজিদের দক্ষিণ দিকে তাকালে দূরের বিশাল চর দেখা যায়, পশ্চিম দিকে খেতি জমি আর বিল, উত্তর দিকে বেশ কয়েকটা বাড়িঘর, আর পূর্ব দিকে চলে গেছে গ্রামের মূল রাস্তা। মোটামুটি নির্জন একটা জায়গা। ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তেমন কেউ থাকে না। মাগরিবের সময় গোটা 10 লোক হলেও এশার সময় 5 জনের মতো মানুষ হয় জামাতে, এর বেশি লোক হয় না। সব মিলিয়ে এলাকার মানুষজন এদিকে বেশ কমই আসতে চায় বলে মনে হলো। পরের দিন আসরের নামাজের পরে আমরা সবাই গ্রামের বাড়িগুলোতে দাওয়াতের উদ্দেশ্যে বের হলাম। যাদেরকে পেলাম তারা সবাই বেশ আপ্যায়ন করলেন, সম্মান করলেন। নামাজের কথা বলার পরে তারা বললেন মসজিদে না গেলেও সময়ের মধ্যে তারা বাড়িতে ঠিকই নামাজ আদায় করে নেন। যাই হোক, আগে থেকেই দেখলাম সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ির দিকে যেতে শুরু করেছে। আমরা মনে করলাম যে গ্রামের মানুষজন দ্রুত ঘুমিয়ে পড়ে, এই জন্য হয়তো। আজানের সাথে সাথে আমরা মসজিদে ফিরে এলাম, অর্থাৎ এশার আজানের সাথে সাথে তারাও, গ্রামের হাটগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, বাজারগুলো, তারাও মসজিদে ফিরে এলেন। নামাজের পর খাওয়া দাওয়ার সেরে সবাই শুয়ে পড়লাম। বন্ধুদের মধ্যে কয়েকজন বাইরে এসে মোবাইলে কথা বলছিল, আর কয়েকজন শুয়ে বসে মোবাইলে গেম খেলছিল। আর আমি ফোনে কথা বলতে বলতে গেলাম চরের দিকটাতে। চারিদিকে বেশ কুয়াশা। কিছুক্ষণ হাঁটার পরে কুয়াশার আড়ালে মসজিদটা হারিয়ে গেল। আকাশে বেশ বড় একটা চাঁদ ছিল সে রাতে। আমি ফোনে কথা বলছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছন দিয়ে হেঁটে গেল। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু সামনে তাকিয়ে মনে হলো যেন কেউ এই মাত্র কুয়াশা কেটে এখান থেকে চলে গেছে। আমি বেশ চমকে উঠছিলাম। ফোন রেখে মসজিদের দিকে ফিরলাম। বড়জোর 30 সেকেন্ড হাঁটলেই মসজিদ দেখতে পাওয়ার কথা, অথচ 5 মিনিট হাঁটার পরেও মসজিদের কোনো দেখা পেলাম না। উল্টো পায়ের তলায় শুকনো মাটির জায়গায় নরম কাদা বাজছে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এবারে আমি বেশ ভয় পেয়ে যাই, বেশ জোরে বন্ধুদের নাম ধরে ডাক দিলাম, কিন্তু তাদের কোনো সাড়া পেলাম না। ধীরে ধীরে আমার ভয় আরো বাড়তে লাগলো। একটা বন্ধুকে ফোন দিলাম, সে রিসিভ করতেই তাকে বললাম একটা টর্চ লাইট বের করে চরের দিকে তাক করে ধরতে। একটু পর যখন সে লাইট মারল তখন আমি দেখলাম আমি সেই মসজিদের সম্পূর্ণ উল্টো দিকে নদীর দিকে হেঁটে চলেছি।
যাই হোক, আমার এতটা ভুল করার কথা ছিল না। সে রাতে কোনো মতে মসজিদে ফিরে এসে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়লাম, কিন্তু হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমার পাশে বন্ধুরা সবাই ঘুমিয়ে আছে। শব্দটা আসছিল মসজিদের বারান্দা থেকে, এবং সেই রাতে সেই সাথে একটা উজ্জ্বল আভা, একটা আলো বেরিয়ে আসছে সেখান থেকে। শব্দটা এমন মনে হচ্ছে যেন দুটো বাচ্চা দুষ্টুমি করছে, কিচিরমিচির শব্দ। ব্যাপারটা ঠিক কি সেটা আমি দেখার জন্য নিঃশব্দে উঠে আমার সামনে জানালা দিয়ে বাইরে তাকালাম, আর দেখলাম 3-4 বছর মতো বয়সী দুটো বাচ্চা, সাদা টুপি পাঞ্জাবি পরা, মসজিদের বারান্দায় এদিক থেকে ওদিকে দৌড়দৌড়ি করে দুষ্টুমি করছে। আর তাদের গায়ের সেই পোশাক থেকে একটা উজ্জ্বল আলোর আভা বের হচ্ছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি। ঠিক এমন সময়ে হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। বেশ ভারী গলায় অদ্ভুত ভাষাতে কেউ যেন কিছু একটা বলল। শব্দটা আসছিল মসজিদের গেটের দিক থেকে। আমি অনেক চেষ্টা করলাম, তবুও শব্দটা কে করছে তাদের সাথে আমার চোখাচোখি হলো। কি বলবো শাফিন ভাই, ঠিক সাথে সাথেই বাচ্চা দুটো আটকে উঠল, আর অগ্নিস্ফুলিঙ্গের মতো বিদ্যুৎ বেগে আকাশে উড়ে গেল। আমি থ মেরে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ফজরের নামাজের পরেই আমাদের আমির সাহেবকে সবটা বললাম। সব শুনে তিনি বললেন, তাদেরকে ওভাবে পর্যবেক্ষণ করা আমার উচিত হয়নি। তারপর সেদিন বিকেলে মসজিদের মুয়াজ্জিনকে ধরলাম। বললাম, দাদু, এখানকার সমস্যাটা কি? তা না বললে হবে না, আমাকে বলতে হবে। তিনি প্রথমে কিছু বলতে না চাইলেও আমার জোরাজুরিতে শেষমেশ সত্যি কথাটা বললেন। তিনি জানালেন, ওই গ্রামে নাকি জিনদের খুব চলাচল, ওখানেই নাকি তারা থাকে। বিশেষত চরের এই পাশটা আর মসজিদটা, এই 2 জায়গায় তাদের আনাগোনা বেশি। তিনি নিজেও নাকি অনেকবার এগুলোর সম্মুখীন হয়েছেন। তিনি কয়েকটা ঘটনাও বললেন আমাকে। একবারের কথা, রোজার সময় শেষ 10 দিনের জন্য তিনি এতেকাফে বসেছিলেন। তো একদিন রাতের কথা, তিনি বাথরুমে যাবার জন্য পুকুর সংলগ্ন টয়লেটে এলেন। টয়লেট থেকে বেরিয়ে পুকুরে অজু করছিলেন। ঠিক এমন সময় তিনি শুনতে পান মসজিদের ভেতর থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার আওয়াজ আসছে। অথচ রাত তখন বেশ গভীর। তিনি দ্রুত অজু শেষ করে মসজিদে ফিরে দেখেন 6-7 ফুট মতো লম্বা কতগুলো লোক লম্বা লম্বা জুব্বা পরে নামাজ পড়ছে। তাদের নামাজ শেষ হওয়া অবধি তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। নামাজ শেষে এক একজন করে বাইরে আসে এবং তাকে সালাম দিতে থাকে। সবার চেহারা প্রায় একই রকম, চোখ দুটো ছোট আর আগুনের মতো উজ্জ্বল, আর সে চোখের কোনো ভ্রু নেই। সবাই বেরোনোর পরে তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন একজন লোকও সেখানে নেই। প্রত্যেকের চোখগুলো খুব ছোট আকৃতির এবং আগুনের মতো জ্বলজ্বল করছিল। তারা প্রত্যেকেই বের হওয়ার সময় মুয়াজ্জিনকে সালাম দেন এবং এরপরে তার পেছনে চলে যাওয়ার পরে সবাই যখন বের হয়ে গেলেন মসজিদ থেকে, তখন তিনি পেছনে ফিরে দেখলেন সেখানে কেউ নেই, একটা মানুষ নেই। এরপর আরেকদিন তিনি নদী থেকে মাছ মেরে বাড়ি ফিরছিলেন। ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। চর দিয়ে ফেরার সময় হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখেন একটা বাচ্চা ছেলে তার পেছনে পেছনে হেঁটে আসছে। কাছে এসে সে বাচ্চা বলে, এ আমাকে একটা মাছ দে, এবং অনবরত লাগাতার একই কথা বলতে থাকে। ছেলেটার চেহারাটাও বেশ অদ্ভুত। তিনি ওই গ্রামেরই মানুষ, তাই বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ছেলে নয়। ছেলেটার হাজার অনুরোধ সত্ত্বেও তিনি তাকে মাছ দেননি। বাড়ির কাছাকাছি আসতেই তিনি সেই মাছের ব্যাগটা একটা পুকুরে ছুঁড়ে ফেললেন। তখন সেই ছেলেটা সেখানে থেমে যায় আর বলে, তোর কপাল ভালো, তুই আজ বেঁচে গেলি। মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি ওই গ্রামের মোটামুটি সবার সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। কয়েকজনের কাছ থেকে কিছু ঘটনা শুনেছিলাম, তবে
অন্য কোনো একদিন সেগুলো লিখে পাঠাবো। আগেই বলেছিলাম ঘটনাগুলো বেশ অলৌকিক, তবে কতটা ভয়ের জানি না। এই ঘটনার আমি বাস্তব সাক্ষী, পড়ে শোনালে অনেক খুশি হব। ভালো থাকবেন শাফিন ভাই। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন নাইমুর রহমান দুর্জয়, খুলনা জেলার চুকনগর থেকে। অনেক অনেক ধন্যবাদ নাইমুর রহমান দুর্জয় সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন আজকের ভূত নাইটের সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com, BHOOT964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজগুলোর ইনবক্সে ভূত নাইট BHOOT স্পেস NIGST অথবা আমার ফেসবুক পেজ RJ শাফিন RJ স্পেস SHAFIN শাফিন, সেখানেও চাইলে আপনি আপনার ঘটনাগুলো ইনবক্স করে আমাদেরকে পাঠাতে পারবেন। এবং শুরুতেই যে ঘটনাটা পাঠালাম, ঘটনা যেটা বললাম, আমার কাছে মনে হচ্ছে যে শিউরে ওঠার মতো একটা ঘটনা। ইনফ্যাক্ট আই এম গেটিং গুজবাম্পস। আমার মনে হচ্ছে যে আসলে এই ধরনের জায়গাগুলো এখনও কিন্তু বাংলাদেশের অজপাড়া গায়ে বিভিন্ন জায়গায় যেখানে জনমানুষের আনাগোনা খুব একটা নেই, সেই জায়গাগুলোতে এখনো অনেক জায়গা আছে যেখানে জিনরা তাদের দখলে রেখেছে, বা তারা আসলে সেখানে সদর্পে থাকে। সেখানে কেউ নতুন করে ঘর বাঁধতে গেলে কিংবা যারা সেখানে স্থানীয় থাকছেন দীর্ঘদিন ধরে, তারা এই ব্যাপারগুলোর সাথে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং এতে করে তাদের আচরণের মধ্যেও একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা রক্ষণশীল ভাব কিন্তু চলে আসে। এমনটা আমি দেখেছি গ্রামের অনেক জায়গাতে। আমি নাম উল্লেখ করছি না, আমার নিজের নানা বাড়িতে, সেখান থেকে একটু দূরে আমার মায়ের নানা বাড়ি যেখানে, তো সেই জায়গাটাতে আমি সেখানকার অনেক ঘটনা শুনেছি। পরবর্তীতে আমি যখন খুব একটা বয়স না, তো স্কুল কলেজের সময়টাতে আমি সেখানে গেলাম একদিন, এবং যাওয়ার সময় প্রত্যেকটা পদে পদে আমার মনে হচ্ছিল যে আমি প্রচণ্ড রকম ভয় পাচ্ছিলাম। জায়গাটা খুবই নির্জন এবং একটু দূরে কাঠ কাটার শব্দ আসছে কতক্ষণ পরে। কাউকে দেখা যাচ্ছে না যে কাঠ কাটছে বা কোনো এরকম কোনো কিছু, কিন্তু একটু পরপর বিভিন্ন ধরনের শব্দ আর কি। তো প্রত্যেকটা শব্দই আপনার কাছে মনে হবে যে সেই সময়টাতে খুব ভয়ের। এবং সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে প্রত্যেকটা বাড়ির মানুষজন খুবই রক্ষণশীল। তারা মানুষকে আপ্যায়ন করে, যথার্থ সম্মান দেয়, কিন্তু তারপরেও তাদের মধ্যে কেমন যেন একটা আট চোখে দৃষ্টিভঙ্গি, কেমন যেন একটা সন্দেহ প্রবণতা থেকে যায়। এটা দীর্ঘদিনের যে জ্বালাতন, দীর্ঘদিনের যেই আসলে জিন বা যা কিছুই হোক না কেন, এই অশরীরীদের যে অবস্থান, সেটা তাদেরকে এরকমভাবে ভাবতে বাধ্য করে। এমন অনেক জায়গা কিন্তু আছে। সেরকম কোথাও থেকে কেউ যদি আমাদেরকে শুনে থাকেন, জানিয়ে ফেলতে পারেন।
দেখতে পাচ্ছে যে প্রচণ্ড ধোঁয়া আসতেছে। তো যখন কবরস্থান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া আসতেছিল, এটা দেখার পর এই সুজন ভাইয়ের ভাই একটু ভয় পাইল যে কি কারণে এতগুলো, মানে এভাবে কি কারণে ধোঁয়া আসতেছিল, এটা উনি ভাবতেছিল। তো যখন উনি এটা ভাবতেছিল যে ধোঁয়া কিসের জন্য আসতেছে, তখন উনি হাতে থাকা যে টর্চ লাইটটা ছিল সে চাকাগুলো চেক করতেছিল। সে সময় হঠাৎ করে তার মনে হলো যে ধোঁয়াটা কোন দিক দিয়ে আসতেছে। তো যখন উনি এই লাইটটা কবরস্থানের দিকে তাক করলো, তখনই দেখতে পেল একটি ভয়ঙ্কর লেভেলের সাদা কাপড় পরিধান একটি লোক হেঁটে আসতেছে এই ধোঁয়ার সামন দিয়ে। কথাটা এতটা পরিমাণের ভয়ঙ্কর, যেটা দেখতে মানে কথাটা বোঝায় যে হয়তোবা আমি কোনো মুভির গল্প বলতেছি, কারণ এটা কোনো মুভির গল্প না, এটি একটি সত্যি ঘটনা যেটা আমাকে এই সুজন ভাইয়ের ভাই বলেছে। মানে সুজন ভাই বলেছে ওনার ভাইয়ের কি ওকে এই ঘটনাটি শেয়ার করে। সুজন ভাই বলে যে এই ঘটনাটি তার সাথে যখন এরকম একটা অবায়বকে সে দেখতে পেল, তখন সে কি করছে, এই লোকটার মুখের দিকে লাইটটা যখন মারছে, তখন মুখটা একদম সাদা ফ্যাকাশে এবং ফর্সা, প্রচণ্ড লেভেলের ফর্সা একটা লোককে দেখা যাচ্ছে, এবং লোকটার পা মাটিতে ছিল না। এটা দেখার পর এর এতটা পরিমাণের ভয় লাগে যেটা বলার বাইরে। তিনি সাইকেলটা নিয়ে আসার আগে আগে তার শরীরে একটা এতটা পরিমাণে ঝাঁকুনি দেয় যেটা বলার বাইরে। সে আস্তে আস্তে একটা সময় বাজার ধরে আসার সময় মানে ভয়ে এতটা পরিমাণের ভয় পাইছে যেটা বলার বাইরে। মানে আস্তে আস্তে বাসার কিছু দূর আগ মুহূর্তে সে এসে অজ্ঞান হয়ে যায়, সাইকেল সহ পড়ে যায় রাস্তায়। সে যখন সাইকেল সহ একা একাই রাস্তায় পড়ে যায়, তখন যেহেতু হাটের দিন ছিল দিনটা, তখন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত। সে সময় যখন মানুষ যাতায়াত করতেছে, সে সময় এই লোকটাকে দেখতে পায়, যে একটা লোক যাচ্ছিল, সেই লোকটা দেখতে পায় যে বাচ্চাটা পড়ে আছে। সে মুহূর্তে তাকে ওইখান থেকে উঠানো হয়। উঠানোর পর পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে জিজ্ঞাসা করা হয় যে বাচ্চাটা কার বা কোন বাড়ির। পরবর্তীতে তারা জানতে পারে যে তার বাসা একটু দূরে, মানে পাশেই। তাকে ওর বাসায় যে পৌঁছে দেয় এবং সে জ্ঞান ফেরে না সেদিন। পরে সকালবেলা তার জ্ঞান ফেরে। সকালবেলা যখন জ্ঞান ফিরল, তখন মানে এরা ভাবতেছিল ভয় পাইছে যেহেতু, এবং একটু করে মানে অজ্ঞান হইছে যে, কিন্তু তার মধ্যে একটু করে হাত লড়ালড়ি এরকম একটা অনুভূতি ছিল। তো যখন এরকম হলো, সকালবেলা সে জ্ঞান ফিরল, তখন সে তার আম্মুকে বা আব্বুকে দুজনকেই বলল যে বাবা, আমি যখন আসতেছিলাম তখন এরকম এরকম বিষয়, আমি এই কবরস্থানের মাঝখানে আসার সাথে সাথে এতটা পরিমাণের ধোঁয়া আসতেছিল যেটা বলার বাইরে। আমি সাইকেল থেকে নামার পরে পরেই দেখতে পাই যে একটি ভয়ঙ্কর লেভেলের অবয়ব সে ভেসে আসতেছে। এটা দেখে আমি ভয়ে সাইকেলটা জোরে আস্তে আস্তে, হঠাৎ করে আমি যে সাইকেলটা কোথায় লাগিয়ে দিলাম এটা আমার মনে ছিল না পরে। তো যখন এই অবস্থায় সেদিনের দিনটা চলে গেল, পরে রাত্রিকালীন সময় করে এই সুজন ভাইয়ের বড় ভাই কখনো আর ওই রাস্তা দিয়ে, কবরস্থানের রাস্তা দিয়ে আসতেন না। পরবর্তীতে একটা রাস্তা ছিল, একটু ঘুরে যাওয়া লাগতো বাজার, সেই রাস্তা দিয়ে যাতায়াত করতো। কিন্তু এখান থেকেই তার এতটা পরিমাণের খারাপ সময় শুরু হয়ে গেল যেটা বলার বাইরে। তো যখন ভয় পাইছে, তখন কবিরাজের কাছে সেদিনে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে যে আপনার ছেলে একটা ভয়ঙ্কর লেভেলের জিনের কবলে পড়ছে, এবং এই জিনটা তার কোনো ক্ষতি করবে না, কিন্তু তার পিছে পিছে থাকতে চাচ্ছে। তো আপনার যদি চান যে এই জিনটাকে সরাতে, কিন্তু ওর কোনো ক্ষতি করবে না, হয়তো বা ভয়
মাঝখানে যে হঠাৎ করে পানি মানে সাঁতার জানে, তারপর সে মানে ডুবে যাচ্ছিল, পানি খাচ্ছে। এটা দেখে সবাই তো অবাক, যে তো পানি খাচ্ছে কিভাবে। সবাই ভাবতেছিল যে হয়তো ও মজা করতেছে। পরবর্তীতে দেখতেছে যে আসলে সে পানি খাচ্ছে। পরে তার বন্ধু 2-3 জন ছিল, তারা সবাই সাঁতার কেটে যে তাকে ওখান থেকে উদ্ধার করে আনে। এবং এর পরবর্তীতে কবিরাজ বলছিল যে আপনাদেরকে আমি বারবার মানা করা সত্ত্বেও তাকে পানিতে নামতে দিয়েছেন, এটা আমার কোনো দোষ নাই, এরকম করে বলে। তো পরের দিনেই কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করতেছি, যেহেতু একটু আক্রমণ বেশি করেছে। তো পরের দিনেই এই জিনটাকে হাজির করানোর পর তাকে বলা হয় যে তুই যদি এখান থেকে একে ছেড়ে দেস তো তোর ভালো, না হলে তোকে এখানে বন্দি করা হবে। তো কবিরাজ এই জিনটাকে অনেকক্ষণ যাবৎ কথা বলার পর জিনটা কোনোভাবে আর কি রাজি হচ্ছিল না। পরবর্তীতে সে রাজি হয় যে চলে যাবে, কারণ না হলে তাকে বন্দি করার পায়তারা করা হয়েছিল একদম। তো পরে সে স্বীকার করে যে আসলে সে সরে যাবে। তো পরবর্তীতে সে সরে যায় আসলে। আর এর পরবর্তীতে সুজন ভাইয়ের ভাইয়ের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। সুজন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এতটা সুন্দর একটি ভয়ঙ্কর লেভেলের একটি সত্য ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের সাথে যদি এরকম আরও ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনা নিয়ে হাজির হব আমি। আল্লাহ হাফেজ। নমস্কার সবাইকে, আশা করছি ফ্যামিলির সবাই খুব ভালো আছেন। তো ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, গৌরবকে বলি, শুনতে ভালো লাগবে হয়তো। এটা প্রায় আজ থেকে 18 বছর আগেকার ঘটনা। তখন ছেড়ে আমরা আমাদের ওই রুমটায় গেলাম। যাওয়ার পর থেকে মানে এটা আমার আছে, মানে আমি বরাবরই আমি কোথাও গেলে পরে না আমার মানে নেগেটিভিটিটা ভীষণ কাজ করে। মানে আমি বুঝতে পারি কোনো রুম যদি নেগেটিভ কিছু একটা ব্যাপার থাকে আমার একটা হয়, অস্বস্তি টাইপের হয় ভেতরে। তো সেই রুমটা আমি নিতে চাই না সচরাচর। কিন্তু সেদিনকে কিছু করার ছিলই না, কারণ ওই একটাই রুম ফাঁকা ছিল আমাদের জন্য। আর যাই হোক, আমরা কথা বলা শুরু করি। কিরকম অদ্ভুত লাগছে, মানে মানে বলে বোঝানোটা খুব শক্ত। ওটা মানে না কথা বলতে পারছি, না ঠিক মতো মানে নিজেকে এক্সপ্রেস করতে পারছি, কিছুই পাচ্ছি না। মানে ঠিক যেন মনে হচ্ছে সামবাডি বা সামওয়ান ইজ দেয়ার, যে আমাকে ইরিটেট করছে রুমের মধ্যে। মানে যেরকম ধর আমি আর তুই যদি উল্টো উল্টি বসে থাকি, তোর চেয়ারের পিছনটা দেখলে আমার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ এসে দাঁড়িয়ে আছে।
তো এরমভাবে না তুই কোনোদিনও গল্প করতে পারবি না কারোর সাথে, এই ফিল্ডে যদি সারাক্ষণ হতে থাকে। তো আমি যখন ওকে বলি এটা,
বললে অতটাই ভয় এবং গায়ে কাটা কাটা দেয়। প্রথম ঘটনা, যেই ঘটনাটা হৃদয় আমাদের সাথে শেয়ার করেছেন। হৃদয়ের বাড়ি বাংলাদেশে নরসিংদীতে এবং বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। তিনি এই পর্যন্ত বেশ কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেগুলো আপনারা পছন্দ করেছেন বেশ। আমার নিজেরও বেশ ভালো লেগেছে, এই কারণে শেয়ার করা হয়েছে। তো হৃদয় কিন্তু তার এক রুমমেটের একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছিল। ওনার বাড়ি পাকিস্তান, ওনার নাম তাইমুর, এবং তাইমুর সাহেবের একটি ঘটনা হৃদয় আগে পাঠিয়েছেন আমাদের কাছে, সেটি আমরা শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল তাইমুর সাহেবের বাবার সাথে ঘটা একটি ঘটনা, এবং ঘটনাটা বেশ ভয়ের এবং ইন্টারেস্টিং ছিল, যে কারণে আমি শেয়ার করেছিলাম সেটি। হৃদয় তখনই আমাকে লিখে পাঠিয়েছিল যে ভাইয়া, তাইমুর ভাইয়ের কাছে আরও অনেক ঘটনা আছে এবং তিনি একটি ঘটনা আমাদেরকে শোনাবেন, যেটা পরবর্তীতে তিনি দেবেন। সেটা তাদের গ্রামের একটি ঘটনা, সেটা বেশ ভয়ের। তো আমি হৃদয়কে বলেছিলাম পাঠিয়ে দিয়েন, আপনি যদি সেটা কালেক্ট করতে পারেন পাঠিয়ে দিয়েন। তো হৃদয় সেটি করেছে, ঘটনাটি পাঠিয়ে দিয়েছে আমার কাছে। বেশ পুরনো একটা ঘটনা। অ্যাকচুয়ালি তাইমুর সাহেবদের যে গ্রামটা, সেটার গড়পত্তনের সময়কার ঘটনা, মানে ওখানে যখন গ্রাম প্রথম তৈরি হয়, মানুষজন যখন প্রথম আবাস তৈরি করে, তখনকার ঘটনা। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব সেই ঘটনায়। আমি চেষ্টা করব আমার মতো করে ঘটনাটি শেয়ার করতে। আর ঘটনায় যাবার আগে আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন, তারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিন এবং ফলো করুন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন করে ফেলতে পারেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে। আমাদের প্যাট্রিয়ন চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে ভিজিট করলে পেয়ে যাবেন খুব হাই কোয়ালিটির অডিও সম্পন্ন সেই এপিসোডগুলো এবং আরও অনেক স্পেশাল এপিসোডস। তাইমুর সাহেবদের গ্রামটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের কোনো একটা জায়গায়, এবং ওই গ্রামটা তখন, মানে এটা অনেক আগের কথা, অনেক অনেক পুরনো একটা ঘটনা। তো সেই জায়গায় তখন গ্রামের কেবল গড়পত্তন হচ্ছে, মানে কিছু কিছু ফ্যামিলি ওখানে এসে ঘরবাড়ি করেছে এবং তারা মানে বিশাল চাষাবাদের জায়গা ঠিক করে নিচ্ছে যে এইখানে চাষ করবে ইত্যাদি ইত্যাদি। তো তাদের ওই যে জায়গাটা যেখানে চাষাবাদ তখনও হচ্ছে না, কিছু কিছু জায়গায় তারা ঘরবাড়ি করেছে, সেই খোলা মাঠের ওই পারে বেশ দূরে গেলে বেশ বড় একটা জঙ্গল ছিল, বেশ বড় একটা উডস। এর আগে এই জায়গাটা বিস্তীর্ণ ছিল, মানে যখন গ্রামের এক্সটেনশন এখানে না হয়, মানে গ্রামের তো এক্সটেনশন হয়, মানে একটা গ্রামের একটা অংশ ছেড়ে যখন মানুষ আরও দূরে এসে বাসা করে, তো সেই জায়গাটা কিন্তু একসময় ফাঁকা থাকে, তো সেখানেই মানুষ ঘরবাড়ি করে। তো তাইমুর সাহেবদের যে গ্রামটা ছিল আজ থেকে বহু বছর আগে, সেখানেও এরকমই হচ্ছিল। তো কিছু মানুষ ঘরবাড়ি করেছিল, জায়গা জমি তখন দেখছে মানুষ ঠিক করছে কোথায় চাষাবাদ করবে, প্রিপেয়ার করবে। সেই এলাকার মানে মূল যে তারা এন্ট্রেন্স বানিয়েছিল যেখানে ঢোকার জন্য গ্রাম, তো সেখান থেকে বাঁ দিকে গেলে দূরে একটা নদী আছে, সেই নদী থেকে তারা কিভাবে খাল কেটে এখানে সেচের ব্যবস্থা করবে, জমি জমা করলে, সেগুলো চিন্তা করতেছে। আর ডান দিকে তাদের যে গ্রামের ডান দিকের যে জায়গাটা, সেটা দিয়ে বেশ দূর গেলে, এই মাঠগুলো পার হয়ে গেলে দূরে বেশ ঘন জঙ্গল আর কি। ঘন জঙ্গল মানে কি, ঘন বলতে যে গাছ একটার সাথে একটা ডেন্সড এরকম না, মানে কেমন যেন গাছ ছমছম করা একটা জঙ্গল, মানে ঢুকলে বড় বড় গাছ আছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, এবং দেখা যাচ্ছে যে বেশ খানিকটা ফাঁকা জায়গা নিয়ে আবার কিছু গাছপালা, আবার অনেকটা ফাঁকা জায়গা এরকম। কিন্তু ওই জঙ্গলটা কেমন যেন ভয় জায়গা নিয়ে ছিল, মানে অনেক গাছ আছে যেগুলো দেখা গেছে যে মরে গেছে, কিন্তু গাছ দাঁড়ায় আছে, মানে গাছে পাতা টাতা নাই এরকম। তো যাই হোক, ওখান থেকে মানুষ কাঠ আনতে যেত আর কি, যারা নতুন আসছে তারা ওখান থেকে কাঠ আনতে যেত, এবং দূরের গ্রাম থেকেও আসতো মানুষজন, কিন্তু দেখা যায় যে বিকালের পরে আর মানুষজন থাকতো না। তো এই হচ্ছে তখনকার এই গ্রামের অবস্থা, মানুষজন খুব কম, এবং ঘর বাড়িগুলাও এত কাছাকাছি হয় নাই, মানে যারা যারা জমির বরাদ্দ নিয়ে কাজ করতে গেছে তারা একজন ঘর করছে, তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে আরেকটা ঘর এরকম। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি ফজল নামে একজন ব্যক্তি এবং তার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠছে। এই ফজল যিনি ছিলেন, তিনি পাশের এক গ্রাম থেকে এখানে মুভ করে আসছিলেন, মানে ওখানে তার যে অবস্থা ছিল, এখানে তিনি শুনছেন যে তিনি এখানে যে চাষাবাদ করেন, ঘরবাড়ি করেন, আরও ভালো তিনি করতে পারবেন, আরও বেশি জায়গা পাবেন, এই ইত্যাদি ইত্যাদি শুনে, আরও যারা এখানে এর আগে আসছে তাদের কাছ থেকে শুনে তিনি এখানে মুভ করছিলেন। তো যেহেতু পরে মুভ করছেন, এই ফজল সাহেবের জায়গাটা পেয়েছিলেন শেষের দিকে, মানে গ্রামের দৃশ্যটা এরকম যে ওই গ্রামের মূল রাস্তা থেকে যখন ঢোকে অনেক দূর হেঁটে গেলে প্রথমে ঘরবাড়ি কিন্তু নাই, প্রথমে মানে চাষাবাদের জমি আর কি। তো সেটা অনেক দূর এরকম দাগ
দিয়ে রাখা সেই জমি, গমের চাষ হয় সেখানে। তো সে তারপরে গেলে, বেশ খানিকটা গেলে প্রথম ঘরবাড়ি শুরু হয়। তো তারপরে এরকম কয়েকটা ঘরবাড়ি আছে, এরকম আস্তে আস্তে যায় ওই আরও কিছু ঘরবাড়ি, তারপর যে আবার ফসলের মাঠ, মানে এইভাবেই তখনকার গ্রামগুলা তৈরি হতো। এবং অনেকের জায়গায় ভয় পাইছিল যে এখানে তার ঘর, তার আগেও কিন্তু ওই পাশের ঘরের জমি, তারপরে জমি, এরকম। তো এরকম ফজল সাহেবের জমিটা পড়ছিল লাস্টে, মানে তার জমিও লাস্টে, তার আগে তার ঘর, একটা ফাঁকা জায়গা, সেখানে তিনি ঘর করছেন, মোটামুটি 2-3টা রুম এবং তার অন্যান্য যে মানে আর কি তার রান্নাঘর, বাথরুম ইত্যাদি ইত্যাদি। আর সামনে একটু ফাঁকা জায়গা, তার বাঁ পাশে হলো অন্য মানুষের জমি, আর ডান দিকে ওনার জমি। তো উনি তখনও ওই জমি প্রিপেয়ার করে নাই, তিনি দেখতেছেন এবং ওই যে বললাম যে সেচের ব্যবস্থা মানুষ টানতেছে ইত্যাদি ইত্যাদি কাজ করতেছে। তো উনি জমি প্রিপেয়ার করার কাজে আছেন আর কি। বেশ বড়, অনেক অনেক জমি পাইছেন তারা সবাই, তো বেশ জমি। এবং তারপরে এই ফজল সাহেবের জমির পরেই কিন্তু ওখানে এই জঙ্গল শুরু হয়েছে, মানে ওই যে গাছপালা, বন, কাঠের বন। তো কাঠের বন কেন বললাম, ওখানে তো মানুষ কাঠ সংগ্রহ করে আনে, এবং গ্রামে তখন তো মানে আজ থেকে অনেক বছর আগে তখন তো এই রান্নাবান্না, এই লাকড়ি মাকড়ি এগুলো দিয়েই হতো। তো ওখান থেকে কাঠ সংগ্রহ করে আনে। তো এইটা একটা সুবিধা হয়েছিল ফজল সাহেবের জন্য। তিনি এবং তার পরিবার মাঝে মাঝেই এই লাকড়ি কুড়াতে যেতেন ওখানে, হ্যাঁ, কুঠার নিয়ে যেতেন। কুঠার নিয়ে গিয়ে এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ এগুলো পার হয়ে, তারপর যে অনাবাদি আরও কিছু জমি আছে সেগুলো পার হয়ে হেঁটে যে বনে ঢুকতেন, ঢুকে সেখানে হেঁটে এই কাঠ কুড়াই নিয়ে আসতেন, গাছের শুকনো ডাল, কিছু জায়গা কোনো একটা গাছ হয়তো একটু পড়ে গেছে বা যেগুলো শুকায় গেছে ওগুলো কেটে কেটে ডালপালা নিয়ে আসতেন। তো এরকম আরও মানুষ যেত গ্রামের। তো ফজল সাহেবের জন্য সোজা ছিল তার বাসা থেকে কাছে অন্যদের কাছ থেকে। তো যাই হোক, ফজল সাহেব ওখানে ওঠার পর মোটামুটি তিনি এগুলো গুছাই নিচ্ছিলেন, তার জমি রেডি করতেছিলেন। এর মধ্যে প্রতিদিন এদিক ওদিক দেখতেন, অন্যদের সাথে হাঁটতেন, ওই সেচের নালা নিয়ে কথা বলতেন। তো এইভাবে তার দিন কয়েকদিন কেটে যাচ্ছিল। তো তিনি যখন ওখানে চাষাবাদ করলেন, তার ওখানে প্রথম এই গম উনি বুনছেন, গাছগুলা হয়েছে এরকম একটা অবস্থা। তো তার এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলেমেয়েরা খুব খুশি নতুন জায়গায় এসে, এবং তাদের কাছে বেশ ভালো লাগতো। তো যেই ব্যাপারটা ছিল যে ফজল সাহেবের মেয়ে যে ছিল, সে টিনেজ, ওর নাম ছিল ওয়াহিদা, এগুলো ছদ্মনাম। তো সে ওই খুব পছন্দ করতো সন্ধ্যার পর মানুষজন যখন থাকতো না, সে হেঁটে তার বাসার থেকে সামনেই যে ফসলের মাঠ, ওইখানে নেমে যেত। তো ওখানে নেমে সে দৌড়াতো, দৌড়ায় এটা ওইটা দেখতো। তার বাবা ওখানে বসে থাকতো ঘরের যে বারান্দা, ওখানে সে দৌড়া ওখানে ঘুরতো টুরতো, খুব বেশ তার ভালো লাগতো আর কি ওই জায়গাটা। তো এরকমভাবে তাদের দিন কাটতেছে, খুব ভালো একটা অবস্থা। তো ওখানে একটা জিনিস শুরু হয় কিছুদিন পরে, যেটা হচ্ছে ওই গ্রামের মানুষরা গভীর রাতে একটা ডাক শুনতে পায়। ডাকটা কেমন জানি ভয়ঙ্কর ডাক, ওই যে জঙ্গল আছে, জঙ্গল থেকে আসে ডাকটা, এরকম মনে হচ্ছে নেকড়ে যদি পাল ধরে ডাকে সেরকম ডাক। তো তারা জানে ওইখানে নেকড়ে ছিল না, ওই বনে নেকড়ে নেই, যেহেতু কাঠ টাট পোড়াইতে যায় তারা জানে ওখানে নেকড়ে নেই। এটা দিনের বেলা তারা অনেকে মিলে ভেরিফাইও করছে যে ওখানে নেকড়ে নাই, এবং মানুষের কাছ থেকেও শুনছে, আশেপাশের গ্রামের মানুষ, এদের অনেকের সাথে কথা বলে দেখছো নেকড়ে নাই। রাতে কি ডাকে, এইটা যখন নাকি তারা ওই পাশের গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করছে, তারা তাদেরকে কিছু বলতে চায় না, মনে হয় তারা চুপ করে যায়। শুধু দু একজন মুরব্বী বলছে যে ওদিকে যেও না, যখন এই ডাক টাক শুনবা তখন চুপ করে থাকবা, তোমরা ওদিকে মানে ফোকাস করবা না, মানে ওদিকে ফোকাস করবা না। তোমাদের বাসার আশেপাশেও যদি ডাকে কখনো, ওগুলার দিকে তাকাবা না, ওগুলার দিকে মানে নজরও দিবা না, নিজের মতো চুপচাপ থাকবা। তোমরা একটা নতুন জায়গায় আবাদি করতে গেছো, ওই জায়গা আগে ছিল ভ্যাকেন্ট, মুরব্বী কয়েকজন বলছে আর কি, ওই জায়গা খোলা ছিল আর কি, খালি পড়েছিল, এবং জঙ্গল মানে পাস, মানে জঙ্গলের একদম পাশে, ওখানে তোমরা গেছো নতুন করে আবাদি করতেছো, মানে নতুন জায়গার মধ্যে। তো ওই জায়গায় তো একটু উল্টাপাল্টা জিনিস হইতেই পারে, কত কিছু ওখানে ঘোরাফেরা করতো, এগুলো নজর দিবা না, চুপচাপ থাকবা। তো সবাই শুনছে, ফজল সাহেবও ওইটাই মেনে চলছে, এবং তার বাসা জঙ্গল থেকে কাছে, তার এখানে ডাকটা আরও বেশি ডিপ আসতো কাছে। তো কোনো কারণে ওয়াহিদা, মানে ওনার যে মেয়ে, সে এই যে এই সাউন্ডটা শুনে মানে তার কিউরিয়াসিটি হইতো খুব, সে প্রায় তাদের যে ঘরের জানালা আছে জানালা দিয়ে উকি দিত এই শব্দ শুনলে, কারণ সে আর তার মা থাকতো পাশের রুমে, ফজল সাহেব আর তার ছেলে সামনের দিকে থাকতো রুমটাতে। তো সে ওই জানলা দিয়ে উকি দিয়ে, তার মা অনেক সময় ঘুমায় গেছে, তার মা 2 একদিন টের পেয়ে তাকে বকা দিছে যে কিরে তুই এরকম করে জানলা দিয়ে তাকাস কেন। তো সে কোনো কথা বলেনি, চুপচাপ শুয়ে পড়ছে। আর ওই যে ওয়াহিদার অভ্যাস ছিল যে ওই ইসে বেরিত, তাদের যে ওই যে সামনে যে খেতে বেরিত, দৌড়াদৌড়ি করতো। তো যখন এগুলোই ডাকাটাকে শুরু করলো, তার বাপ মেয়েকে নিয়ে ওদিকে যাওয়া বন্ধ করলো, বললো যে তুই আর ওই গম খেতে যাবি না, কেন গম ক্ষেত কিন্তু একটু বেশ উঁচু হয়,
ওয়াহিদা অত লম্বা না। বাপ বলতো ওখানে আর যাবি না, দরকার নেই ওখানে হাঁটাহাঁটি করার। তো এগুলো বলে তার বাবা তাকে থামাইতো আর কি। কিন্তু ও তো একটু চঞ্চল, টিনেজ বয়স। তো একদিন এরকম সে জোর করে বাবাকে বলছে যে আমি একটু সামনে যাই এখান থেকে। তখন তো এত বড় হয় নাই গাছগুলা, বলছে সামনে যাই। তো বাপ আর করতেছিল, কি যেন একটা কাজ করতেছিল তার জিনিসপত্র দিয়ে, মানে টুলস দিয়ে কিছু কাজ করতেছিল। তার তিনি মাথা ঘামান নেই, বলছে আচ্ছা, মানে মেয়েকে অ্যাভয়েড করে দিচ্ছে যা। তো তিনি কাজ করতেছেন তার মতো হ্যারিকেনের আলোয়। আর ওয়াহিদা ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সামনে চলে আসছে, মানে ওই ক্ষেতের মধ্যে দিয়ে। তো তখন মোটামুটি গাছগুলা বেশ একটু বড় হয়েছে, তার কোমর পর্যন্ত হয়ে গেছে। তো তার কাছে বেশ ভালো লাগতেছে, এবং চাঁদ উঠছে আকাশে, চাঁদের আলো পড়ে ক্ষেতটা যেন কেমন চকচক করতেছে, বাতাস এরকম বইতেছে। তো সে সুন্দর, মানে ওই গাছের শীষ ধরতেছে, ওই গমের শীষ, আবার হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। এগুলো করতে করতে দেখছে সে নিজের মনে আবার গুনগুনও করতেছে। তো সে যখন চিন্তা করছে সে ফিরে আসবে, মানে বাসার দিকে চলে আসবে, এই সময় সে ওই ডাকটা শুনলো, যে এই ডাকটা তারা রাতে শোনে। বেশ ভয়ের শব্দ, ভয়ের ডাক, কিন্তু কেমন জানি, মানে এটা ঠিক কুকুরও না নেকড়েও না, কেমন জানি একটা ডাক। তো এই ডাকটা ওয়াহিদার কানে আসছে, কিন্তু এত লাউড না যে একেবারে তার বাসা পর্যন্ত যাবে। মনে হলো খুব ক্ষীণ স্বরে কেউ ডাকছে। তো ওয়াহিদা ফট করে চমকায় উঠে এসে তাকায় দেখতেছে সে তাদের ক্ষেতের মাঝ বরাবর আছে, মানে সে যেখানে আছে সেটা হচ্ছে তাদের ক্ষেতের মাঝ বরাবর। তার থেকে এই ক্ষেতের আরো অর্ধেক পার হয়ে গেলে গাছের ওইখান থেকে কেউ ডাকছে মনে হলো তার কাছে। সে চুপ করে দাঁড়ায় থাকলো, ওদিকে তাকায় কয়েক সেকেন্ড। আর একবার কিন্তু সে তার বাসার দিকে তাকাইছে, তার বাসার দিকে তাকায় সে দেখতেছে বাসার ওখানে টিম করে হারিকেন জ্বলতেছে। তার বাবা মনে হয় বসে আছে, আবছাভাবে মনে হচ্ছে, মানে সেই তার যে আর কি অবয়ব বোঝা যাচ্ছে ওখানে, যে মনে হচ্ছে আবছাভাবে তার বাবা বসে আছে ওইখানে, আর হারিকেনটা জ্বলতেছে টিম করে। আর ওদিকে তাকায় দেখতেছে যে ঘন গাছপালা এবং কতগুলো মরা গাছ আছে ওইখানে, সেগুলা, এবং তার কাছে মনে হচ্ছে ওখান থেকেই শব্দটা আসছে। তো সে কয়েক সেকেন্ড তাকায় থাকলো ওদিকে, এবং চাঁদের আলো কিন্তু পড়ছে পুরো জায়গাটায়, পুরো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে। এই সময় সে হঠাৎ করে আবার ওই পাশ থেকে ওই ডাকটা শুনলো, আরো ক্ষীণ, মানে এত ক্ষীণ মনে হচ্ছে তার কানেই আসবে আর সামনে ওদিকে যাবে না। তো ওয়াহিদা খুব অবাক হয়ে গেল, সে ওদিকে চোখ বড় বড় করে তাকায়, আস্তে আস্তে নিজের অজান্তে হেঁটে ওদিকে যাওয়া শুরু করলো। তো সে এগোয়ে যাচ্ছে কিন্তু, এবং তার কাছে মনে হচ্ছে যে ওদিকে কেউ ডাকতেছে তাকে, এরকম মানে সম্মোহিতের মতো সে এগোয়ে যাচ্ছে ওদিকে। সে আবার ডাক শুনলো, এবার মনে হচ্ছে আরো ক্ষীণ, কিন্তু তাকে মনে হইতেছে ওদিকে ডাকতেছে। সে কিন্তু এই ক্ষেতের মধ্যে দিয়ে ওদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ওই সে গাছপালার দিকে চলে যাচ্ছে। তার কোনো হুঁশ নাই, তার মনে হইতেছে ওদিকেই যেতে হবে। তো সে অনেকটাই চলে আসছে, এখন থেকে তার গাছপালার দূরত্ব অনেক কম, মানে তাদের এই ক্ষেতের 1 কোয়ার্টার বাকি এরকম। এই সময় সে দেখতে পেল গাছের আড়ালে মনে হলো কে জানি নড়তেছে, একটা গাছ আছে এরকম, ওইটার পাতা পুতা নাই, মানে মরা টাইপের গাছ, ওইটার পাশে কে যেন নড়তেছে। সে দেখলো চাঁদের আলো পড়লো, এবং চাঁদের আলোতে সে একটা মানুষের অবয়ব দেখলো, একটা মানুষ, মানে মহিলা হবে, এবং তার স্কিন কালচে, চাঁদের আলো যেখানে পড়ছে কালচে। এমনি তো খুব বেশি দেখা যায় না, কিন্তু এই মানে আকাশ ধোয়া জ্যোৎস্না যেহেতু, এটাতে যতটুক দেখতে পাচ্ছে সে কালচে একটা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছে। এবং একটা সাদা শাড়ির অংশ, মানে এই সাদা শাড়ি গ্রামের মহিলারা যেভাবে পরে প্যাচ দিয়ে সেরকম, এবং মাথার মধ্যে কাপড় টানা, এবং মুখের অংশটা দেখা যাচ্ছে না এই চাঁদের আলোতে এরকম। তো এটা কিন্তু সে দেখেও কিন্তু সে হয়ে যাচ্ছে ওদিক থেকে, এবং তার কাছে মনে হলো ওই মহিলাই ডাকছে এরকম করে। আবার ডাকলো, এবার এত মিহিভাবে ডাকলো যে ঠিক তার পর্যন্তই যায়, এরকম মনে হচ্ছে যে ওই মহিলাটা শব্দ সেন্স করেই পাঠাইতে পারতেছে যে তার পর্যন্ত আসতেছে এবং যাচ্ছে না। ওয়াহিদা মনে হচ্ছে যে স্বপ্নের রাজ্যে সে হাঁটতেছে, মানে স্বপ্নের মধ্যে সে হাঁটতেছে, সে আর পৃথিবীতে নেই। সে পা দিচ্ছে যে মনে হইতেছে যে সে বাতাসের উপর হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে। তো এই সময় হঠাৎ করে সে ধমক শুনলো তার বাবার গলার, এবং সে কেঁপে উঠলো, এবং তার মনে হলো যে পুরা যে তার এই যে একটা মোহর মধ্যে ছিল, মোহটা ভেঙে গেল হঠাৎ করে। মনে হলো তার বাবা পিছন থেকে ধমকায় উঠছে তার নাম ধরে। তো সে চমকা উঠে পিছে তাকায় দেখতেছে তাদের বাসা থেকে তো অনেক দূরে, সে ক্ষেতটার মানে মাত্র অল্প একটু বাকি আছে ওই গাছপালা পর্যন্ত যেতে, আর বাকি ক্ষেত প্রায় সে পার হয়ে আসছে। সে দেখতেছে তার বাবা বেশ খানিকটা দূরে হাতে হারিকেন দাঁড়ায় আছে, এবং তাকে ডাকতেছে ধমকায় যে ওদিক কই যাস, এদিকে আয়, কই যাচ্ছিস তুই, এরকম ধমকাইতেছে তার বাবা। তো সে আস্তে করে কাঁপতে ফেরত আসে বাবার কাছে। তো তার বাবা দেখে যে হারিকেন নিয়ে আসছে, এবং তাকে চরম বকা দেয়
তো তুই হাঁটতে হাঁটতে এখানে কোথায় আসলি, কেন আসলি? তো সে তার বাবাকে বলতেছে যে আমি এখানে শব্দ শুনতেছিলাম। বলে কিসের শব্দ? বলে যে রাত্রে যে ডাকে। তো বাপ তারও বকা দিয়ে তাকে সামনে পাঠিয়ে দিল এবং বাপ পিছনে পিছনে আসতেছে। তার বাবার হাতে হারিকেনের সাথে একটা লাঠিও ছিল, সে দিক ওদিক তাকায় আসতেছে, কারণ সে মানে ভয় পাচ্ছে। মানে গ্রামে তো শিয়াল টিয়াল থাকে, অনেক কিছু থাকে এরকম। তো রাতের বেলা আর এই যে ডাকটা অনেক মানে অন্যরকম জিনিস। তো যাই হোক, এইভাবে করে তার বাবা মেয়েকে বাসা আনলো, এনে তার মাকে ডাকলো, ডেকে বললো যে তোমার মেয়েকে সামলাও। সে এরকম হেঁটে হেঁটে ওইদিকে চলে যেতেছিল এরকম এসে। তো ওয়াহিদার মাও বকা দিল, নিয়ে ঘরে নিয়ে গেল। আর তার ভাইকে সে ডাকলো, ডেকে বললো যে তোর বোনরে দেখে রাখতে পারিস না, ও এখানে হাঁটাহাঁটি করে এসে। তো তার ভাই বলতেছে যে তুমি তো তাকে প্রশ্রয় দাও, সেই তো তোমার সাথে যায়, তুমি বসো আর সে এখানে হাঁটে। তো যাই হোক, আর কিছু বললেন না ফজল সাহেব, তিনি ঘরে আসলেন, দরজা লাগাই দিলেন। তো রাতের বেলা ওই দিন তাদের বাসার ঠিক মনে হলো খুব কাছে ওই ডাকটা শুনতে পেলো বাসার সবাই, এবং মনে হলো যে মানে এমনভাবে ডাকলো, মানে ডাকটা কেঁপে ওঠার মতো। গভীর রাতে তারা সবাই ঘুমায় গেছিল তখন, মানে বাতি টাতি নিভানো সবকিছু। মনে হলো সবাই একসাথে কেঁপে উঠছে, কেউই তখনও ঘুমায় নাই। তখন ফজল সাহেব বলতেছে তার মেয়েকে যে আজকে মানে ফিস করে বলতেছে যে তোর জন্য এরকম হয়েছে এখান থেকে, মানে মেয়ে আর মা তো ভিতরে রুমে, বলছে তোর জন্য এরকম হয়েছে, তুই এখানে গেছিস কেন, তোকে নিষেধ করছি না, আবার তুই বলতেছিস তোকে ডাকছে। যেগুলো বকা টকা দেয় দিয়ে তারা ওই দিন রাতের বেলা এই ডাক শুনতে শুনতেই ঘুমায় ভয়ে। তো যাই হোক, এরপরে 2-1 দিন গেছে, এরপরে আর এরকম কিছু হয় নাই। ফজল সাহেব আর তার মেয়েকে বেরোতেও দেয় নেই, ওই খেতে হাট ঘোরাঘুরি বন্ধ। তার ভাইকেও বলছে, মানে ছেলেকে, যে স্ট্রিক্টলি বোনকে যাতে না যেতে দেয় ওদিকে। তো এইভাবে 2-4 দিন কেটে গেছে। তো তারাও মোটামুটি এই জিনিসটা ভুলে গেছেন। 2-4 দিনে ওরকম ডাক আর আসে নাই, মানে ওই যে ওই ডাকটাও তারা আর শুনে নাই। তো ফজল সাহেব যাচ্ছে এরপর দিন এই লাকড়ি নিয়ে আসতে, তিনি যাবেন ওইখানে, বনে যাবেন লাকড়ি আনতে। তো তিনি মোটামুটি রেডি হয়েছেন তার কুঠার নিয়ে, তার নিয়ে, এবং তার ছেলেকে খুঁজতেছেন। তো ছেলে নাই। তো তার মাকে জিজ্ঞেস করেন কোথায় গেছে, বলে ওদিকে গেছে, তার এক বন্ধু আসছিল পাশের ওখানে গ্রাম থেকে, তার সাথে হাঁটতে বেরিয়েছে। তো ফজল সাহেব খুব রাগ করলো, তখন বিকাল হয়ে গেছে, মানে দুপুর পরে বিকাল হয়ে গেছে। তিনি রাগ করলেন যে কি ব্যাপার, ছেলে এরকম সময় মতো পাওয়া যায় না, কাজ করি, ক্ষেতের কাজও তো করে না ঠিক মতো, খুব চিল্লাচিল্লি করতেছে। তো এই সময় তার মেয়ে বললেন যে বাবা তুমি কই যেতেছো, বলে যে আমি লাকড়ি আনতে যাই। বলে আমি যাবো তোমার সাথে। তো তিনি মানে অনিচ্ছা সত্ত্বেও মেয়েরে বললে আচ্ছা চল। তো যে বাপ আর মেয়ে যাচ্ছে দুইজন ক্ষেতের মধ্যে দিয়ে, এবং বেশ সুন্দর বিকেল হয়ে গেছে, বিকেলে সুন্দর বাতাস আসতেছে, মানে খুব সুন্দর ক্ষেতের ফসল নড়তেছে। তারা দুইজন কুঠান নিয়ে এবং ওই তাদের টুকরি নিয়ে, এগুলো নিয়ে তারা যাচ্ছে, বাবা আর মেয়ে। তো হাঁটতে হাঁটতে তারা বনে ঢুকলো। তো বনে ঢোকার আগে ফজল সাহেব দোয়া পড়তে পড়তে ঢুকলেন, ঢুকে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। তখন ঢোকার পরেই ফজল সাহেবের কাছেও গাটা একটু ছমছম করতেছিল, কারণ কেমন জানি এই বনটা তিনি যতবারই আসেন তার গা ছমছম করে। তো তিনি তার গা ছমছম করতেছিল, তিনি দোয়া পড়ে নিজেকে ফু দিছেন, মেয়েকেও ফু দিছেন, দিয়ে হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছেন, জায়গায় মনে হচ্ছে যে পুরা ডানে বামে যেদিকে তাকান মনে হয় খা খা করে, কারণ কোনো মানুষজন নাই। আর এই বিকালের আলোটা অনেকটা হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে, মানে জঙ্গলটাকে মনে হচ্ছে ধূসর, গাছপালা জঙ্গলটা, এবং গাছের বাকলগুলোর রঙও ছিল ধূসর টাইপের, কেমন জানি ধূসর একটা রং। তো তিনি চিন্তা করতেছেন যে আর বেশি ভিতরে না ঢুকে এখানে মরা কাঠটাট পাই কিনা। তো যতটুকু যা ডালপালা পাইলেন ওগুলা গোছানো শুরু করলেন, টুকরির ওখানে রাখতেছেন, এবং আরেকটা বস্তা আনছেন, ওটার মধ্যে ভরবেন তারা, ওই আটি বেঁধে বেঁধে। মেয়েকে বললেন যে ছোট ছোট যেসব ডালপালা আছে এগুলা করতে, কালেক্ট করতে। তো দুইজনে কুড়াচ্ছে, করতেছে এরকম। তো বাবা মেয়ে দুইজনে কাছাকাছি আছেন এবং মাঝে মাঝে গল্পও করতেছেন। ফজল সাহেব গল্প করতেছেন, মেয়ে হাসতেছে, দুজন গল্প করতেছে। তো এইভাবে তারা গল্প করতে করতে তাদের মনে যে একটা টাইটনেস ছিল, বিশেষ করে ফজল সাহেবের মনে যে একটা টাইটনেস ছিল, মানে একটু ভয় ভয় লাগছিল এখানে ঢুকে, কেমন যেন লাগতেছিল, এটা চলে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা যেহেতু কথা বলতেছেন, হাসতেছেন, অনেক অতীতের কথাবার্তা, এটাতে তাদের বাবা মেয়ের বেশ মজাই লাগতেছে। এবং এই আলো যে পড়ে যাচ্ছে এইটাও তার মাথা থেকে চলে গেছে আর কি, আলো কিন্তু কমে গেছে জঙ্গলে। আর প্রচুর পরিমাণে ছোট ছোট মানে গাছের ভাঙা টুকরা মুকরাই থাকে, ডালের টুকরা, এগুলো উঠাই নিয়ে একসাথে আটি বাঁধতেছে ওয়াহিদা, এবং সামনে যাচ্ছে। তো হঠাৎ করে ফজল সাহেব দেখলেন যে তার থেকে বেশ খানিকটা সামনে একটা গাছ, ওইটা ভেঙে পড়া আর কি, একটা সাইডে শুকায় একদম বাগলের মতো পড়ে যাচ্ছে। তিনি ওয়াহিদাকে বললেন যে ওইটাতে ভালো লাকড়ি হবে, আমি আনতেছি, তুই এগুলা গোছায় আটি বাঁধ, আমি আসতেছি।
বলে তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে গেলেন ওইদিকে। তো বেশি কিন্তু দূরে না, এতক্ষণ বাবা মেয়ে একদম পাশাপাশি ছিল, কাছাকাছি একদম 2-4 ফিটের মধ্যে। এইবার তিনি হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছেন। তো গাছটা মোটামুটি তাদের ওখান থেকে প্রায় 200 ফিটের মতো দূরে। তো তিনি মেয়েকে বললেন যে আমি যাই ওখান থেকে, ওখানে অনেক লাকড়ি আছে, নিয়ে আসবো, তুই এগুলো ডাল টোকায় ওদিকায় বলে তাড়াতাড়ি হেঁটে তিনি গাছের দিকে যাচ্ছেন। আর ওয়াহিদাও বললো আচ্ছা ঠিক আছে। সে ওই ছোট ছোট ডালগুলোকে টোকায় টোকায় একসাথে করতেছে। তার বাবার মধ্যে যাচ্ছে, সে শব্দ পেলো বাপের চলে যাওয়ার। তার মূল কনসেন্ট্রেশন হচ্ছে এই ছোট ছোট ডালগুলোর দিকে। তো ওগুলো নিয়ে নিয়ে গোছাচ্ছে সে। তো হঠাৎ করে তার পায়ের মধ্যে কিছু একটা লাগলো, মনে হলো যে আঠালো টাইপের। তো সে তাকায় দেখতেছে যে ওইটা নোংরা, মানে কুকুরের বিষ্ঠা হবে। তো তার মানে খুব মানে ঘৃণা লাগলো, মনে যে কি মানে কি, সাথে সাথে সে পায়ের জায়গাটা মুছতেছে মাটিতে, ওখানে যতটুকু ঘাস আছে এটার মধ্যে মুছতেছে, আর বলতেছে এটা কোত্থেকে আসলো। তো তারপর সে চিন্তা করলো যে গ্রামে কি কারো কুকুর আছে, কেউ ওখানে কাঠ কাটতে আসছিল বা কাঠ কুড়াইতে আসছিল, তখন কুকুর নিয়ে আসছিল, হয়তো তখন করছে। এছাড়া জঙ্গলে আবার কুকুর কোত্থেকে আসবে। কিন্তু তার খুব মানে নোংরা লাগলো নিজের কাছে। সে মানে বারবার তার পা ওই মাটিতে ঘষে ঘষেই করে ফেললো। তো যাই হোক, তারপরও সে ওই যতটুকু ডাল সে ওখানে কুড়াইছিল ওগুলাকে আটি বেঁধে সে বস্তার মধ্যে ভরে দেখলো যে তার বাবা ওখানে কাটতেছে, মরা গাছটাকে কাটতেছে সাইড দিয়ে। তো সে ওদিকে রওনা দিল হাঁটতে হাঁটতে। তো বাবার থেকে তার ডিস্টেন্স প্রায় 100 ফিট এরকম হবে। তার বাবা কিন্তু তার দিক পিছন ফিরে গাছ কাটতেছে এরকম। হঠাৎ করে তার মনে হলো কেউ যেন শ্যাত করে তার পাশ থেকে সরে গেল। তো ওয়াহিদা ফট করে তাকাইলো, তার গাটা কেমন জানি কাটা দিয়ে উঠছে হঠাৎ করে, শ্যাত করে, মানে এই যে যাওয়ার ব্যাপারটাতে মনে হলো কে জানি পাশ থেকে শ্যাত করে সরে গেছে। তো তার গা কাটা দিয়ে উঠছে, সে এখন দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে তার কাছে জানি কেমন লাগতেছে। সে হঠাৎ করে তাকায় দেখলো তার থেকে প্রায় 10 ফিট দূরে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা একদম ডার্ক স্কিন, চেহারা বোঝা যাচ্ছে না, চোখ মানে চেহারাটা কেমন জানি মানে বোঝা যাচ্ছে না, মানে তার স্কিনের সাথে মুখের মানে কন্ট্রাস্ট মিলতেছে না, শুধু চোখের জায়গাটা বোঝা যাচ্ছে। চোখটা সাদা ড্যাব ড্যাবে, মানে ড্যাব ড্যাবে চোখ, এবং মণিটা নিচের দিকে নামানো, কেমন জানি মনে হচ্ছে 2টা চোখের মণি নিচের দিকে, আর উপরের অংশটা ড্যাব ড্যাবে এরকম। আর তার যে মানে পাকা চুল সেগুলো উড়তেছে এরকম, বাতাসে উড়তেছে, মানে যতটুকু বাতাস বইতেছে এটাতেই উঠতেছে। মহিলাটা তার দিকে তাকায় আছে এরকম। তো সে কিছু বুঝে ওঠার আগে মনে হলো মহিলাটা খুব ফাস্ট দৌড় দিয়ে আসলো তার দিকে। মানে এত ফাস্ট দৌড় দিয়ে আসলো সে চিন্তা করতে পারে না ওহিদা। তাকে এসে জাপটায় ধরলো, এবং জাপটায় যে ধরলো সে তার কাছে মনে হলো যে গরম একটা বাতাস, মানে বেশ গরম একটা বাতাস তার গায়ের উপর এসে পড়ছে, এবং সে 1 সেকেন্ডে কেঁপে উঠলো, এবং তার কাছে মনে হলো তার সারা শরীরে একটা ঝিনঝিন ঝিনঝিন অনুভূতি, পা থেকে মাথা পর্যন্ত উঠে গেল। সে আর কিছু খেয়াল নাই, সে ধপ করে ওখানে পড়ে গেছে। তো ওয়াহিদা যখন পড়ছে শব্দ হয়েছে, তার সাথে ওই যে ইটা ছিল, তো ওই যে বস্তাটা ছিল লাকড়ি বোঝাই বস্তা, ওইটা সহ পড়ছে। তো তার বাপ এই সময় শব্দ পেলো পিছনে কি পড়ছে, তার বাপ ঘুরে দেখে যে মেয়ে পড়ে গেছে ওখানে এই সহ। তো উনি দৌড় দিয়ে আসছে, ফজল সাহেব ওখানে দৌড় দিয়ে আসছে, তার কুঠার হাতে দৌড় দিয়ে আসছে। সে বললে কি হয়েছে, দেখছে মেয়ের কোনো হুঁশ নাই, একদম মানে অচেতন। তিনি দেখলেন যে মেয়ে নিঃশ্বাস নিচ্ছে, কেন পড়ছে এরকম বুঝতে পারলেন না। তিনি তাড়াতাড়ি মেয়েকে উঁচা করে ধরলেন, মানে 2 হাতে পাজাকল করে ধরলেন। ধরে তিনি তাড়াতাড়ি ওই লাকড়ির কথা চিন্তা করলেন না, দৌড় দিলেন, বাড়ির দিকে যাবেন। গাছের মধ্যে দিয়ে আসতেছেন মেয়েকে নিয়ে, এবং তার কাছে দেখতেছেন তিনি অন্ধকার হয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন, এইরকম কিভাবে হলো, মেয়ে হঠাৎ করে পড়ে গেল কেন, তাকে কি কিছু মানে সাপ টাপ কিছু কাটছে নাকি, এটা চিন্তা করতেছেন তিনি। কিন্তু এই আলো আধারিতে, মানে তখন তো অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, এর মধ্যে তিনি থামতেও চাইতেছেন না ওই জায়গায়, চিন্তা করছেন আগে বাড়ি যাই। যাই হোক, তিনি এক সময় দৌড়াতে দৌড়াতে গাছগাছালির মধ্যে থেকে বেরোলেন। বের হয়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি বাসার একদম যখন কাছে চলে আসেন, ওঠার কাছে তিনি চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতেছিলেন। তার ছেলের নাম ইকবাল। তিনি ইকবাল ইকবাল বলে ডাকতেছেন। তো তার ছেলে একটু পর দৌড় দিয়ে বেরোয় আসছে যে কি হয়েছে বাবা। তখন দেখতেছে যে তার বোনকে নিয়ে বাবা আসতেছে। যাই হোক, সেও আসলো, দৌড় দিয়ে আসলো। আসা তখন অন্ধকার হয়ে গেছে তাদের, যখন তারা বাসায় এসে উঠানে ঢুকছে তখন অন্ধকার হয়ে গেছে। বারান্দায় রাখলো, বলতেছে তোমার বোনের কি হয়েছে, তোমার বোন হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। তো তিনি আগে পরীক্ষা করলেন যে মেয়ের পায়ে হাতে কোথাও কাটা কোনো কিছু আছে নাকি, বা মানে সাপ খুব কামড় দিছে নাকি। তো ওরকম কিছু পেলেন না। দেখলেন যে মেয়ের পায়ের একটা সাইডে বেশ খানিকটা নোংরা, কেমন যে মানে নোংরা মানে কি, সে মাটিতে যে ঘষছে, মাটির একটা দা করে ছড়ে যাওয়ার মতো হয়েছে অনেকটা। বুঝলেন যে কিছু একটা লাগছিল পায়ে। তো যাই হোক, তাকে কি করলো, তাড়াতাড়ি তার বাবা পা ধোয়াইলো, মাও পা ধোয়াইলো, হাত ধোয়াইলো, হাতের মধ্যে তারা মানে মালিশ করলো, দেখলো যে হুঁশ ফেরে নাকি। তো অনেকক্ষণ পরে হঠাৎ করে ওয়াহিদার হুঁশ আসলো, এবং ওয়াহিদা হাসতেছে। মানে
উদ্ভ্রান্তের মতো হাসি, যেই হাসিটা স্বাভাবিক না, হাসতেছে এবং তার মাকে উল্টাপাল্টা বলতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। তো এগুলাতে খুব ভয় পেয়ে গেল তারা, মানে সবাই ভয় পেয়ে গেল, বাবা মা ভাই। এখন তাকে মানে ধরে রাখা যাচ্ছে না, পাগলামি করা শুরু করলো ওয়াহিদা। তো তাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যে তার বাবা ভাই মা তিনজনে মিলে তাকে কোনো মতে মানে ধরে রাখতে পারতেছে না, পরে বাঁধলো, তাকে বেঁধে ওখানে বসাইলো এবং সে হুঙ্কার করতেছে এবং বলতেছে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি চলে যাব, ওখানে চলে যাব। তো এগুলো বলতেছে। তো তিনজনই তো খুব ভয় পেয়েছে। তো তখন মাজিদ সাহেব বললো যে আমি যাই, সামনের বাসায় যিনি আছেন তিনি মনে হয় বেশ ধর্মপরায়ণ মানুষ, মৌলানা টাইপের, ওনাকে ডেকে নিয়ে আসি, দেখি কী হয়। তো তিনি ছেলেরে বললো যে তোমার বোনরে কিন্তু দেখে রাখো, তোমার মারও দেখে রাখো, খবরদার, তার যে শক্তি মনে হইতেছে সে মানে তখন মাজিদ সাহেব বুঝছে যে তার মেয়েকে জিনে আসর করছে। তো তিনি দৌড়ায় বের হয়ে গেলেন, বললেন ছেলেকে ভালো মতো বললেন যে দেখে রাখতে, বলে তিনি গেলেন। তো যাওয়ার পরে তিনি দৌড়ায় তাদের ওখানে যে বললাম যে ফসলের মাঠ, তারপরে ঘর, এরকম করে এরকম 2-3টা এরকম মাঠ পার হয়ে ওখানে যে বাড়ির কথা বলছেন ওখানে গেলেন। তো ওখানে যে লোকটা ছিলেন তিনি একটু মৌলানা টাইপের আর কি, তিনি ধর্মীয় করেন, কাজ করেন বোঝা যায়। তো তাকে যে বলেন যে এরকম আমার বাসায় হয়েছে, আপনাকে আসতেই হবে। তো মৌলানা সাহেব তখন বেরোলেন, বের হয়ে তারা রাতের বেলায়, তখন রাত হয়ে গেছে, তারা হারিকেন জ্বালে আসলো ওনাদের বাসায়। এসে এখান থেকে শব্দ শুনতেছেন, হুঙ্কার, বিশেষ মানে বেশ হুঙ্কার দিচ্ছে। একটা এরকম কিশোরী মেয়ের কণ্ঠ থেকে এরকম ভারী হুঙ্কারের কণ্ঠ বেরোনোর কথা না। তো যাই হোক, ফজল সাহেব ঘরে পাড়া দিয়েই ভয়ে কোকড়ায় গেলেন, কারণ তিনি দেখতেছেন তার ছেলে আর তার স্ত্রী দুজনই ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে এবং তার মেয়ে দুজনের দিকে এইভাবে তাকাচ্ছে, ডানে বামে বারবার তাকাচ্ছে এবং মনে হচ্ছে যে মানে একটা সাপল যেমনে তাকায়, মানে কোনো চিতা বা কিছু, সেভাবে তাকাচ্ছে, ডানে বামে তাকাচ্ছে। হারিকেনের আলোতে তার চেহারাটা ভয়ঙ্কর লাগতেছে, চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, সে মনে হচ্ছে যে কোনো সময় ঝাঁপায় পড়বে কারো উপর। এবং ফজল সাহেবের পা রাখা মাত্রই সে মাথা ঘুরে ফজল সাহেবের দিকে তাকাইলো এবং ভয়ঙ্করভাবে চিৎকার দিল। হ্যাঁ, বলে যে তুই তাকিয়েছিলি, তুই করে বলতেছে। তো ফজল সাহেব কোনদিন চিন্তা করেনি তার মেয়ে এইভাবে কথা বলবে, এইভাবে কথা বলতে পারে। এই সময় মৌলানা সাহেব ঢুকলেন, ঢোকার সাথে সাথে মেয়ে মৌলানা সাহেবকে দেখে মানে অকথ্য ভাষায় বকাবকি শুরু করলো, অকথ্য ভাষায় বকাবকি করতেছে এবং তারপর একেবারে অপরিচিত একটা ডায়লগটে কথা বলা শুরু করলো, মানে এমনভাবে কথা বলতেছে এই ভাষা কখনো ফজল সাহেব শুনে নাই। এবং তার ছেলে স্ত্রী তো শোনার মানে প্রশ্নই আসে না, তার স্ত্রী কান্না শুরু করছেন এবং বলতেছে এবং সে জিভ বের করে এরকম দেখাচ্ছে। তো মৌলানা সাহেব তখন দেখলেন, মৌলানা সাহেবও কথা বলা শুরু করলেন। তো দুজনের মধ্যে কথা হচ্ছে, ওই ভাষায় কথা হচ্ছে। তো অবাক হয়ে গেছেন, মানে ফজল সাহেব অবাক হয়ে গেছেন, মৌলানা সাহেব কোন ভাষায় কথা বলতেছেন। মৌলানা সাহেব তাকে হাত দিয়ে এরকম দেখাচ্ছেন, আর কিছু না। উনি বেশ অনেক পণ্ডিত, বুঝতে পারছেন মৌলানা সাহেব অনেক পড়াশোনা করছেন অনেক কিছুতে। তো যাই হোক, মৌলানা সাহেব কিছুক্ষণ কথা বলেই তিনি দোয়া পড়া শুরু করলেন। দেখলেন যে ওনার মতো উনি আমল করতেছেন সাথে সাথে এবং চিৎকার করা শুরু করলো। ওই তার মেয়ে চিৎকার করতেছে এবং বারবার বলতেছে যে আমাকে কষ্ট দিস না, আমাকে খবর হয়ে যাবে, তোদের শেষ করে দিব। তখন মৌলানা সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তুই কেন এই মেয়েটাকে ধরছিস, কি ব্যাপার? তখন সে বলতেছে আমার নাম চামেলি, আমি এই নদীর মধ্যবর্তী উর্বর জমিতে থাকতাম, ওখান থেকে আমি এখান থেকে আসছি, যেহেতু তোরা এখানে গ্রামে নতুন বসবাস শুরু করছিস, আমার এই জমি নষ্ট করছিস, তোদের এখান থেকে একজনকে আমি নিয়ে যাব। আমি এই মেয়েকে নিলাম, তোরা দরজা খুলে দে, এই বাঁধন খুলে দে, আমি ওখানে বের হয়ে যাব, ওকে তোরা রাখতে পারবি না। তাই বলে হাসতেছে। তো মৌলানা সাহেব তখন বললো যে ওকে নিয়ে যাবি? বলে হ্যাঁ। তখন মৌলানা সাহেব সাথে সাথেই তিনি তার মতো তেলাওয়াত শুরু করলেন। এরপর ভয়ঙ্কর অবস্থা, ঘরের মধ্যে তুল কালাম, সে পারলে ভেঙে ফেলে খুঁটি, তার ওই তাকে যে বেঁধে রাখছে খুঁটি ভেঙে ফেলে। তো মেয়ের মা তো কাঁদতেছে, ফজল সাহেব মানে নিজে দিশাহারা হয়ে গেছেন, তার ভাইও মানে তার ছেলে মানে মেয়ের ভাইও দিশাহারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারতেছেন না। মৌলানা সাহেব তেলাওয়াত করতেছেন, ভয়ঙ্কর একটা অবস্থা। তাকে যে খুঁটিটার সাথে বেঁধে রাখা হয়েছিল সে ঘুরে ওই খুঁটি বেয়ে উপর উঠে যাওয়া শুরু করলো, মানে হাতের মধ্যে কিন্তু বাধা, তাকে ওই যে কাপড় দিয়ে ওড়না দিয়ে বেঁধে রাখছে, সে খুঁটি বেয়ে উপর উঠে যাচ্ছে এবং খুঁটি বেয়ে উঠে সে মানে ওই ছাদ বরাবর গিয়ে ওখান থেকে মানে ভয়ঙ্করভাবে শব্দ করতেছে। তো তার ভাই নামাইতে গেছিল, ভাইকে একটা লাথি দিয়ে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। যাই হোক, মৌলানা সাহেব এক পর্যায়ে সামর্থ্য হলো তাকে ওখান থেকে ছাড়াইতে, শান্ত করতে। তো মেয়েটা ওখান থেকে পড়ে গেল, ওখান থেকে ধাপ করে পড়লো।
তো পড়ার পরে বলতেছে তিনি যে মেয়েটাকে বলতেছে মাথায় হাত দিয়ে যে ওহিদা তুমি ওর ভিতরে আসো, তুমি শুনতেছো, তুমি তাকে স্থান দিও না তোমার ভিতরে। এগুলো বলে তিনি আরো দোয়া দরুদ পড়তেছেন। তো দেখে কেঁপে কেঁপে উঠতেছে। তো তখন মৌলানা সাহেব বলতেছে যে তুই এক্ষুনি চলে যাবি। চোখ বন্ধ করে ওয়াহিদা বলতেছে, চোখ বন্ধ করে বলতেছে না না, এমন ভাবে বলতেছে মানে ভয়ঙ্কর, বলতেছে যে তুই চলে যাবি, বলছে না না বলতেছে। তো বললেন যে এখনই যাবি। তো তিনি তারপর আবার একটা এরকম পড়লেন, দোয়া পড়লেন। তো দোয়া পড়ার সাথে সাথে মনে হলো যে সে মানে এরকম মাথা টাথা কাত করে করে ফেললো, এরকম মানে মাথাটা বাঁকায় দিল। তারপর হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকি দিয়ে সে হাতের যে ওই ওড়না দিয়ে বাঁধছিল ওই কাপড় ছিঁড়ে ফেললো। ছিঁড়ে সে লাফ দিয়ে ওই বিছানার থেকে পড়ে তাদের দরজা দিয়ে দৌড় দিল। দরজাটা পুরো লাগানো ছিল না, একটু খোলা, এর মধ্যে দিয়ে সে দৌড়ায় মানে উঠানে চলে যাচ্ছে। মৌলানা সাহেব জোরে জোরে তিলাওয়াত করতেছে। তো সে অর্ধেক উঠান পর্যন্ত যেতে যেয়ে সে শুধু ঘুরে বলল যে আজকে নিলাম না, আরেকজনকে নিয়ে যাবো। সে ঠাস করে পড়ে গেল ওইখানে, মানে ওহিদা একদম পড়ে গেছে। তো সাথে সাথে তার বাবা যে ধরে তাকে নিয়ে আসছে, তার ভাইও নিয়ে আসছে, এনে ঘরের মধ্যে দেখলে একদম নেতায় গেছে, তার কোনো নাই। হাত যে এখান থেকে ছোটাইছে, বুঝলো যে হাতের ক্ষতি হয়েছে, কারণ এই জায়গা দিয়ে পুরো মানে ছড়ে হয়ে গেছে। তো যাই হোক, মৌলানা সাহেব তখনও অনেক দোয়া দরুদ পড়লেন এবং তাকে অনেকক্ষণ ফু দিলেন এবং পানি আনলেন, পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, বললেন যে এগুলা ব্যবহার করতে। তিনি ওই ঘরের চারপাশে তিনি তাদের ওই সুই মানে ফুটাই দিয়ে গেলেন, সুইয়ের মধ্যে কিছু পড়ে ফুটাই দিয়ে গেলেন। বললেন যে এখানে আসবে না, মেয়েকে ঘর থেকে আপাতত বের করেন না, তাকে যদি বাথরুমেও নেন, বললো বাবা মা দুইজন সাথে যাবেন, যে ওখানে যাবেন দোয়া পড়ে নিয়ে ওই ওখানে যাওয়ারও দোয়া আছে যে বাথরুমে, ওইটা পড়ায় তারপর ঢোকাবেন, তারপর নিয়ে আসবেন। এবং না একে অনেকদিন এরকম দেখে রাখবেন এই সেই। আর এটা খুব খারাপ জিনিস যেটা আসছে, এটা কিন্তু শুধু না খারাপ, মানে খুব খারাপ জিন, এটা খুব খারাপ জিন, জিনদের মধ্যে ডাইন এটা আসছে। এবং তিনি বললেন যে আমি শুনছি, মানে তিনি বললেন যে আমি তো অনেক পড়াশোনা করছি, আমি এদের সম্বন্ধে শুনছি, এবং এই সব ব্যারেন ল্যান্ডের মধ্যে এরা চলাফেরা করে। এই জায়গাটা একসময় ব্যারেন ল্যান্ড ছিল, তো মানে পতিত জমি, এখানে কেউ থাকতো না, এই কারণে এইসব জায়গা দিয়ে এরা চলাফেরা করতে থাকতো। এবং এদের এরকম ব্যাপার স্যাপার আছে, যে বলছে না সে উর্বর জমির থেকে আসছে, তার নামও তো বলছে। তো শোনার পরে ফজল সাহেব খুব ভয় পাইছে, বলে যে এখন কি করার। বলে যাই হোক, মেয়েকে দেখে রাখতে হবে, আপনি যেহেতু আসছেন, এবং এটা খুব খারাপ প্রজাতির একটা জিন, জিনদের মধ্যে ডাইনি যদি থাকে সেটা, এবং এ কিন্তু কাউরে না কাউরে গ্রামে ক্ষতি করবেই, এটা যেমন হইতেছে। তখন বলে যে আপনি কোন ভাষায় কথা বলছেন ওর সাথে? তখন মৌলানা সাহেব বললেন হিব্রু ভাষায়। ও হিব্রু ভাষায় কথা বলতেছিল। অনেক কিছু বলছে যেগুলো আপনাদের জানার দরকার নাই, তাই বলছে, বলে যে এগুলো আপনাদের শোনার দরকার নেই। যাই হোক, আপনারা মেয়েকে সাবধান রাখবেন, এবং বললো যে আমি দোয়া আরও কিছু লিখে দিব, এগুলো আপনার ঘরের মধ্যে রাখবেন। আর প্রতিদিন আপনারা দুইজন, জামাই বউ দুইজনকে বললো, মানে ফজল সাহেব আর তার স্ত্রীকে বললো, আপনারা দুইজন কালাম পাক পড়ে ফু দিবেন, বাসার মধ্যে কালাম পাক তেলাওয়াত করবেন সবসময়। আর একটু এখন চাষাবাদের থেকে মেয়ের দিকে মন দেন, মেয়েটাকে একটু করেন। ছেলেটাকে বললো তুমিও সাবধানে থাকবা, আর এই খারাপ জিনিসটা গ্রামের কাউকে নিয়ে যাবে। বললো যে আমার উপরে ক্ষতি করতে পারে। মৌলানা সাহেব বললো যে এটা খুবই শক্তিশালী এবং খারাপ, এবং ওর অনেক বয়স্ক, সে ক্ষতি করতে পারে। তো যাই হোক, বললো যে আমি তাহলে এখন আসি। বলে মৌলানা সাহেব, মানে মনে হলো যে মৌলানা সাহেব নিজেই ভয় পাচ্ছিলেন যাওয়ার সময়। তো যাই হোক, মৌলানা সাহেব চলে যান এবং বলেন যে তাদেরকে ওইভাবে, এবং তাদের বাসা কিন্তু ওই যে সুই ফুটাই দিয়ে গেছেন তিনি চারপাশে, বাসার মধ্যে সুই ছিল, সেই সুই। তো মৌলানা সাহেব চলে গেছেন। তো এরপর তো এখন ফজল সাহেবের খুব টেনশন হয়ে গেছে, তিনি তো আসলে কিছু করতে পারেন না, কাজকর্ম ঠিক মতো করতে পারেন না, বাসা নিয়ে টেনশন থাকে। এবং মেয়ে যখন হুঁশ ফিরছে, খুব দুর্বল, তার তেমন কিছু মনে নাই। তার মা জিজ্ঞেস করছিল যে কি হয়েছিল, বলে যে আমি এরকম, ওই যে বললো যে আমি এরকম যখন লাকড়ি নিয়ে বাবার ওখানে যেতেছি দেখছি এরকম, এরপর আমার আর কিছু মনে নাই, এই হলো অবস্থা। তো যাই হোক, এরকম কয়েকদিন চলে গেল, তারা বাসায় ওরকম ইবাদত বন্দেগী করতো, হ্যাঁ, কালাম পাক তেলাওয়াত করতো, এবং মেয়ের সামনে থাকতো, কোনো করতো না আর কি, মেয়েটাকে পাহারা দিয়ে রাখতো বাবা মা এরকম। তো একদিন এরকম রাতের বেলা, তখন অলরেডি ওয়াহিদার একটু মানে হয়েছে, মানে তার একটু শক্তি ফিরে আসছে। তো সে বাবা মার সাথে তখন বলতেছে যে আমাকে আর এরকম দেখে রাখা লাগবে না, আমি বাসার বাইরে যাব না, আমি সামনে যেতে চাই বাসার উঠানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, যা বারান্দায়, মানে উঠানে না বারান্দায়। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বাপ বললো যে আমি আসি সাথে, তার মারে বললো তুমি পাশে বসে থাকো, বারান্দায় বসলে বসুক। বাবারও মায়া লাগতেছে এরকম। তো সন্ধ্যার সময় উঠে ওয়াহিদা যে বারান্দায় বসলো, তার মা তার সাথে বসছে, হাত ধরে বসে তাকে দোয়া করতেছে, তার মা আস্তে আস্তে দোয়া পড়তেছে, পড়তেছে। তো
ওহিদাকে নিয়ে যখন বসছে, বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে তাদের ওই ক্ষেতের ওই পাশ থেকে ওই যে ডাকটা, সেই যেরকম ডাক, একটা ওই যে অনেকটা নেকড়ের মতো, নেকড়েও না কুকুরও না, মিক্সড একটা ডাকের মতো। তো ডাকটা শুনে তো একদম কলিজা, মানে পানি নাই তাদের কারো, বাপ মা কারোই পানি নাই, তাড়াতাড়ি ঘরে চলে আসছে। তো ওহিদার ভাই আবার একটা লাঠি নিয়ে রাগ করে, তার মানে খুব রাগ লাগছে, সে ঘরের কোনার থেকে একটা লাঠি নিয়ে সে বকা দিতে দিতে একদম ক্ষেত পর্যন্ত গেছে, একদম বকা দিতে ক্ষেত পর্যন্ত গেছে। যে বলতেছে, তার বাবা বলতেছে, এই তুই আয়, ছেলেকে বকা দিতেছে, এদিকে আয়, যাওয়ার দরকার নেই। এবং ওহিদার ভাই বকা দিতে দিতে ক্ষেত পর্যন্ত চলে গেছে, মনে হচ্ছে তার খুব কাছেই ওই জিনিসটা আবার ডাকছে। সে আবার চিৎকার করে ডাকতেছে, বলছে আয় তোরে মানে আজকে সোজা করে দিই, মানে এরকম জ্বালাতন করো সেখানে, এরকম চিল্লাইতেছে আর কি। তো তার বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে যে ছেলেকে টেনে নিয়ে আসছে বাসায়, ফেলা এটা, মানে তারা আসলে বিরক্ত হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, মানে বাসার মধ্যে একটা কেমন পরিবেশ। তো তার বাবা বকাঝকা করে বলল যে তুই করিস না, এগুলা করিস না, চুপচাপ এখানে শুয়ে থাক বলে তার ছেলেকে ওখানে বললো, মানে রুমে রাত হয়ে গেছে তো, বলছে চুপচাপ শুয়ে থাক আর ই করিস না বলে ঘরের মধ্যে গেছে। তো এরপর বেশ খানিকক্ষণ সময় গেছে, তারা খাওয়া দাওয়া করে নর্মালি ঘুমের প্রিপারেশন নিছে। নেওয়ার পর ওই দিন মেয়ে খুব ভয় পাচ্ছে, ওই যে ডাকটা শুনছে, এবং তার মাও ভয় পেয়েছে, মেয়েও ভয় পাচ্ছে, মাকে ধরে রাখছে। তো ওহিদার বাবা বলল, মানে ফজল সাহেব বলল যে আমি এখানে মাটিতে ঘুমাইতেছি, তোমরা মা মেয়ে খাটে ঘুমাও, আমি আসি নিচে, চিন্তা করো না। এই বললো, ছেলেরা বললো যে তুই একা শো এখানে, বলে তারা ওইভাবে ঘুমাই গেছে। তো এরকম করে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, ওরা তো ঘুমাচ্ছে। তো ওহিদার যে ভাই ইকবাল, সে নাকি হঠাৎ করে শব্দ পাইছে যে তাদের বাসার বাইরে কেউ চলাফেরা করতেছে, হাঁটতেছে। তো ইকবাল কিন্তু একটু রেগে ছিল, মানে তার মাথার মধ্যে একটা রাগ, সে চিন্তা করছে যে ওই যে যেগুলো মৌলানা সাহেব বলছে, এই জিনিসটা যদি খারাপ জিনিস হয় বা খারাপ জিনিসও হয় সেইটারে ফেস করবে। সে তাদের পরিবারকে একদম মানে নরকে পৌঁছায় দিচ্ছে কষ্ট দিয়ে, মানে তার খুবই রাগ। আর সে চিন্তা করলো কে এখানে হাঁটতেছে, এবং তার খুব জিদ, এই যে তার বোনকে আসর করছিল এই জন্য। তো সে কি করলো, আস্তেই করে উঠছে, এই শব্দটা পেয়ে সে বাবাকে কিছু বলে নাই, মাকেও কিছু বলে নাই, সে আস্তেই করে উঠে তাদের ঘরের কোনার মধ্যে তাদের দাঁ ছিল, এরকম বড় দাঁ, সেই দাঁ নিছে, ধারালো দাঁ নিয়ে আস্তেই করে দরজা খুলছে। খুলে সে তাদের বারান্দায় আসছে। বারান্দায় এসে দেখে যে রাত, গভীর রাত, মানে এই রাতের বেলা যে পোকামাকড় ডাকে সেরকম শব্দ আর কিছু নাই। আকাশে একটা চাঁদ উঠছে, এবং চাঁদটা মানে পুরা চাঁদ না, মানে খাওয়া চাঁদ, সেটার আলো পড়ছে পুরা ইসের মধ্যে, তাদের যে গম ক্ষেত ওটার উপর পড়ছে, এবং দূরে ধূসর গাছপালা দেখা যাচ্ছে নড়তেছে। সে চিন্তা করলো এইখানে নড়াচড়া করলো কে, হাঁটলো কে আমাদের এখান থেকে। তো সে আস্তে করে দরজাটাকে চাপায় বারান্দার দিকে আসছে, আবার তাদের যে বারান্দার ওখানে আসছে। এই সময় সে হঠাৎ করে ডাক শুনলো, ওই যে ডাকটা, এবং ডাকটা ওইরকম অনেকটাই ওই যে নেকড়ে এবং কুকুরের মতো মিক্সড একটা ডাক থেকে হইতে হইতে একটা নারীর কণ্ঠের একটা গানের মতো হয়ে গেল। অনেকটা মনে হচ্ছে যে একটা সুর দিয়ে ডাকতেছে, এরকম বেশ কেমন জানি একটা সুর, অন্যরকম। এবং এই সুরটা শুনতে শুনতে, মানে সুরটা যখন কানে গেছে, সে তাকায় দেখতেছে, মানে ইকবাল তাকায় দেখতেছে যে তাদের ক্ষেতের সামনে কেউ একজন দাঁড়ায় আছে দূরে, মানে বেশ খানিকটা দূরে, মাছ ক্ষেতের এদিকে। তো সে নাকি আস্তে করে ওই তার ওই দা নিয়ে হাঁটতে হাঁটতে তাদের বারান্দা থেকে উঠানে নামছে। উঠানে নেমে হেঁটে হেঁটে এসে যাওয়া শুরু করছে। আর ফজল সাহেব ঘুমিয়েছিল, তিনি হঠাৎ করে শব্দ পাইছেন যে ওই পাশে রুমে শব্দ হচ্ছে, ঠক ঠাক 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 করে শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করছেন ফার্স্টে কি। তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো উঠছে, আবার ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে রাত্রে উঠে। তো কিছুক্ষণ তিনি চিন্তা করছেন, ছেলের ব্যাপারে এতটা তিনি ভীত না, তিনি জানেন তার ছেলে অনেক সাহসী, অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে। তো তিনি চুপচাপ শুয়ে আছেন। একটু পরে তার মানে কানে ক্ষীণভাবে শব্দ আসছে যে ওই যে ডাক্তার, ওই ডাক্তার, মানে ফজল সাহেবের সব ইন্দ্রিয় মানে সজাগ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি উঠে বসছেন। উঠে বসে তিনি তার স্ত্রী আর কন্যার দিকে তাকাইছেন, মানে ঘরের মধ্যে কিন্তু আলো নাই, আবছা মানে আলো আধারিতে তিনি বুঝতে পারছেন তারা ঘুমাচ্ছে। তো তিনি তাড়াতাড়ি আস্তে করে, তার ওখানে তার লাঠি ছিল, লাঠিটা নিয়ে তিনি পাশের রুমে গেছেন। গিয়ে দেখতেছেন যে রুমের দরজা খোলা, মানে মূল দরজাটা আর কি, বাসায় ঢোকার যে দরজা খোলা, এবং সেইখান থেকে আলো এসে ঘরে পড়তেছে, হালকা চাঁদের আলো এসে। তো তিনি মানে তাড়াতাড়ি বের হয়েছেন দেখতে যে ছেলে আসলে কই গেল, এবং ওই ডাকটা আসছে। তো তিনি উঠে যখন নাকি বারান্দায় আসছেন, ডানে বামে তাকাচ্ছেন, কাউকে দেখতেছেন না।
হঠাৎ করে তার চোখ পড়ছে ক্ষেতের দিকে চোখ পড়ার পর তিনি দেখতেছেন ক্ষেতের মধ্যে দিয়ে তার ছেলে জামা পরা ছিল, লাইট কালারের জামা, সেই জামা পরা হেঁটে ওদিকে যাচ্ছে, কুর্তা পরা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়ে বেশ খানিকটা। তো তিনি বিদ্যুতের গতিতে ওখান থেকে লাফায় পড়ছেন, তার বারান্দা থেকে পড়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে মানে লাফায় নামছেন, নেমে ডাকতেছেন ইকবাল ইকবাল বলে তিনি পিছনে যাচ্ছেন। এই মানে ওখান থেকে যাইস না, মাত যাও বলতে বলতে যাচ্ছে এরকম চিৎকার করতে করতে দিক দিয়ে। কিন্তু মনে হচ্ছে না যে তার ছেলে কিছু শুনতেছে, তার ছেলে মনে হচ্ছে খুব ফোর্সে হেঁটে যাচ্ছে। তো তিনি ছোটা শুরু করলেন খুব জোরে ছেলের পিছে পিছে, কিন্তু মনে হচ্ছে যে তিনি ডিস্টেন্সটা কভার করতে পারতেছেন না। তার ছেলে মনে হচ্ছে বাতাসে ভেসে এগিয়ে যাচ্ছে সামনে। মানে এরকম কতক্ষণ দৌড়াইছেন ফজল সাহেব বলতে পারেন না। তিনি একসময় দেখলেন যে তার সাথে ডিস্টেন্স বেড়েই যাচ্ছে ছেলের, এবং ছেলে মনে হচ্ছে যে বাতাসে ভেসে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে ওদিকে। একসময় তার চোখ পড়লো দূরে, দেখলেন যে ওই যে জঙ্গলের কাছে ওই যে গাছটা, মানে গাছ আছে যে ওখানে চাঁদের আলো পড়ছে, দেখতেছেন ওখানে একটা নারী দাঁড়ায় আছে, তার চুল উঠতেছে, এরকম এরকম চুল বাতাসে উঠতেছে। কিন্তু এই যে তিনি শুনছেন যে এই ওই যে মৌলানা সাহেব বলছে যেটা অনেক বয়স্ক বা এরকম খারাপ এরকম, তিনি দেখতেছেন যে চুল উঠতেছে, এটা অসম্ভব রূপবতী একটা নারী ওখানে দাঁড়ায় আছে, এবং তার ছেলে তার কাছে যাচ্ছে, মানে একদম ওদিকেই চলে যাচ্ছে, এবং মনে হইতেছে বাতাসে ভেসে যাচ্ছে, তাকে টেনে নিয়ে যেতেছে বাতাসে, এবং তার সাথে দূরত্ব আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তার ছেলের। তিনি অনেক চেষ্টা করে গায়ের জোরে ছুটেও তিনি তাকে ধরতে পারতেছেন না। তার ছেলে খুব ফাস্ট চলে যাচ্ছে ওদিকে, মনে হচ্ছে বাতাসে ভেসে, মানে তার পা মাটিতে পড়তেছে না। তার চোখের সামনেই তিনি যখন নাকি ক্ষেতটা পার হয়ে আসার চেষ্টা করছেন, মানে তার ওই ক্ষেত শেষ হইতে প্রায় হয়তো আরো 100-2-1 ফিট বাকি, এই সময় তিনি দেখছেন তার ছেলেটা সোজা গিয়ে ওই যে মহিলাটার হাতের মধ্যে পড়লো আর কি। মহিলাটার হাত বাড়াই দিয়েছিল, হাতের মধ্যে পড়লো, হাতটা ধরলো, এবং ওই মহিলা ঘুরে গেল, ওই জঙ্গলের দিকে ঘুরে গেল, এবং মাথা ঘুরায় তার দিকে তাকাইছে। ওই সময়টা তিনি দেখছেন যখন মাথা ঘুরায় তার দিকে তাকাইছে, তখন কিন্তু প্রায় ওই তার ক্ষেতের শেষ মাথা থেকে প্রায় 200-250 ফিট দূরে তিনি দাঁড়ায় আছেন ফজল সাহেব। তিনি দেখতেছেন যে মহিলাটা যে মাথাটা ঘুরাইলো, ওই সময় তার যে এই যে সুন্দর চেহারাটা পুরো অন্ধকার হয়ে গেল, মানে অন্ধকারে দুইটা চোখ, মনে হলো অন্ধকারের মধ্যে শুধু দুইটা লাল লাল চোখ তাকায় আছে তার দিকে। 1 সেকেন্ডের জন্য মাথা ঘুরায় ফেললো, এবং সে গাছগাছালির মধ্যে হারায় গেল তার ছেলেকে নিয়ে। তো তিনি চিৎকার করে তখন যতটুক দোয়াদরুদ পারেন পড়তে পড়তে দৌড়ানো শুরু করলেন ওইদিকে, এবং দৌড়াইতে দৌড়াইতে ক্ষেত পার হয়ে গাছপালার মধ্যে ঢুকলেন, ঢুকে দৌড়াইলেন, অনেকক্ষণ দৌড়াইলেন। মানে অন্ধকার, তখন গাছপালার মধ্যে তো আর ওইভাবে আলো পাচ্ছেন না, ওই হালকা চাঁদের আলো যতটুকু ঢুকছে এটার মধ্যে কিছু বোঝা যায় না। তিনি দৌড়াচ্ছেন গাছপালার মধ্যে দিয়ে, আর তিনি নাকি তার থেকে বেশ দূরে শুনতেছেন ওই যে ডাকটা, মনে হচ্ছে ওই ডাকটা ওই কুকুর এবং নেকড়ের মতো একটা ডাকতেছে, কেমন লম্বা ভাবে ডাকতেছে, হাউলিং এর মতো ডাকতেছে, আবার দূরে সরে যাচ্ছে। তারপর তিনি হাসি শুনলেন, চাপা হাসি শুনলেন অনেকবার। তার আর কিছু খেয়াল নাই, তিনি দৌড়াইতে 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 কোন সময় যে জঙ্গল থেকে বের হয়েছেন, এবং তিনি এসে একেবারে দেখলেন যে নদী, মানে ওই তার সামনেই পড়ছে নদী। নদীর পাড়ে এসে তিনি মানে হাঁচড়ে পাছড়ে পড়ে গেলেন। আর কিছু করার নাই তার। তিনি দেখতেছেন যে নদীর পাড়ের ওইখানে মনে হলো, তার চোখে পড়লো যে এরকম নদীর মধ্যে দুইটা মাথা ডুবে যাচ্ছে, মানে একটা মানুষের মাথার মতো এরকম নদীর নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, অ্যাজ ইফ কেউ যদি হেঁটে নদীর মানে ইসি দিয়ে ঢুকে যায়, নদীর ভিতরে চলে যায় হাঁটতে হাঁটতে, সেরকম মনে নদীর নিচে চলে গেল। তো তিনি অনেকক্ষণ চিৎকার করলেন, ওইখানে অনেকক্ষণ গলা ফাটায় চিৎকার করলেন, যতক্ষণ তার মানে লাংসে শক্তি ছিল চিৎকার করলেন, হাত পা ছুড়লেন। এক সময় তার আর কোনো জ্ঞান নাই, শরীর ঠান্ডা হয়ে আসলো, তিনি মানে জ্ঞান হারাইলেন। তো সকালবেলা তাকে খুঁজতে আসছে মানুষজন, কারণ তার বাড়িতে আসছিল অন্যান্য যারা লোকজন, কৃষক, তারা আসছিলেন কথা বলতে। তো এসে তখন শুনলেন যে রাতের বেলা তার স্ত্রী তো ভয় পেয়েছে, বললেন যে আমার হাজব্যান্ড মনে রাত্রে বেরোইছে, আমার ছেলেরও পাচ্ছি না, হাজব্যান্ডও পাচ্ছি না। কৃষকরা খুঁজতে বেরিয়েছে, তারা লাঠি সোটা নিয়ে পুরা ওই বন, এবং তার স্ত্রী সব বলছে কৃষকদের এর আগে কি ঘটনা। মৌলানা সাহেবও খবর পেয়েছে। তো যাই হোক, মৌলানা সাহেব নিজেই লিড দিছে এই খোঁজাতে। তো খুঁজতে খুঁজতে তাকে ওই পাইলো আর কি, ফজল সাহেবকে ওই নদীর পাড়ে তারা পাইছে, নিয়ে আসছে। এসে দেখলো যে তার চিকিৎসা প্রয়োজন, তার অবস্থা খুব খারাপ, জ্বর আসছে অন্যরকম। তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, ওখানকার যে কবিরাজ ছিল ওষুধ দিলেন। মৌলানা সাহেব দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকলেন তাকে, এবং এক সময় হুঁশ ফিরল তার, ফজল সাহেবের, এবং তিনি বললেন সবাইকে কি দেখছেন। তো যাই হোক, তার ছেলেকে তন্ন তন্ন করে খুঁজছে তারা, পুরো জঙ্গলে কোথাও পায় নাই। তো তখন ওই মৌলানা সাহেব নিজে এই করে বলছেন যে এটা
মানে ওখানকার যে খারাপ জিন ছিল তোমার ছেলেকে নিয়ে গেছে, মানে তোমার মেয়েকে তো নিতে পারে, তোমার ছেলেকে এম করে নিয়ে গেছে। তো আমাদের কাজ হবে ওর খোঁজ জারি রাখা, মানে এই গ্রামে তো খুঁজবো, এই জঙ্গলে খুঁজবো, আশেপাশের গ্রামগুলোতে খুঁজবো, এবং নদীর ওই পারেও খুঁজতে হবে ওকে কোথায় নিয়ে গেছে এটা খুঁজতে হবে। আর সবাইকে সাবধান থাকতে হবে গ্রামের, যাতে সে এরকম ক্ষতি আর না করে। তো যাই হোক, তাদের ওই গ্রামে নাকি এইভাবে পরবর্তীতে অনেক বছর পরে এরকম ওই সময়টা থেকে অনেক দিন কোনো কিছু হয় নাই ওখানে। এটা তো মানে ওখানকার প্রচলিত কথা, গ্রামে এই কথা, এই ঘটনাটা পুরা প্রচলিত ছিল। তো এরপর অনেক বছর নাকি গ্রামে এরকম আর কিছু হয় নাই, ওই ইকবাল হারায় যাওয়ার পরে আর এরকম হয় নাই। তো তারা ইকবালকে খুঁজতো, মানুষজন খুঁজতো প্রায় বিভিন্ন গ্রামে, এবং ফজল সাহেবও খোঁজ জারি রাখছিল। তো তাকে নাকি আর পায় নাই, খুঁজে পায় নাই আর কি, সে কোথায় গেছে আর খুঁজে পায় নাই, বা তাকে কোথায় নিয়ে গেছে সেটাও তারা জানে না। তো গ্রামে নাকি অনেক বছর এরকম কিছু হয় নাই, বাট তার থেকে অনেক বছর পরে এই যে তাইমুর সাহেবদের বাবার সময় নাকি এরকম আবার এরকম কিছু ছেলে পেলে হারায় গেছে। এবং তখন নাকি অনেকে দেখতো যে গ্রামের ওই যে জঙ্গলের আশপাশ দিয়ে একটা এরকম কালো, একটা এরকম মহিলার মতো রাতের বেলা অনেকে দেখছে যে এরকম একটা নেকড়ে নিয়ে, কালো রঙের নেকড়েটাও কালো, তার সাথে চোখ জল জল করে, সাথে নিয়ে নাকি ওই জঙ্গল দিয়ে ঘুরতো। মানে ওই পাশে যে গাছপালা ছিল, ওই গাছপালা কিন্তু ওইভাবে করে কমে নাই, মানে যে সেই জঙ্গলটা যে একদম শেষ হয়ে গেছে তা না, জঙ্গলটা আছে, ছোট হয়ে গেছে অনেক বছর পরে, তখনও আছে। তো ওই জঙ্গলের আশপাশ দিয়ে নাকি মানুষ গেলে দেখতো এরকম যে ওদিক দিয়ে হাঁটতো সেই কালো রঙের একটা এরকম মহিলা, এরকম পরা, অনেকের চোখে পড়ছে, ভয়ে মানুষ পলা আসতো না, কালো নেকড়ে নিয়ে হাঁটতো। তো এবং ওইখানকার মানুষের মধ্যে প্রচলিত কথা, মানে একটা ফোকলোর টাইপের, যে ওই নেকড়েটাই নাকি ওই যে সে যে নিয়ে গেছিল সেই নাকি ওরকম নেকড়ে হয়ে গেছে ওইখানে, তারা বলতো আর কি, ফোকলোরটা এরকম ছিল সেখানকার। তো যাই হোক, এই ছিল আমাদের হৃদয়ে শেয়ার করা ঘটনা, যেটি হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের এই এপিসোডগুলো শুনলেন ধৈর্য সহিত। তো আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর এপিসোড পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সুন্দর সুন্দর ভয়ঙ্কর লেভেলের এপিসোডগুলো হাজির করার জন্য। তো এই জন্য আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নতুন এবং এরকম এপিসোডগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রথম নোটিফিকেশন যাতে আপনাদের কাছে প্রতিনিয়তই এরকম ঘটনাগুলো যে চলে যায়। তো আমরা প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আফরান ভাই, আলিফ ভাই এবং বাবু ভাইয়ের ঘটনাগুলো রাখতেছি। তো অবশ্যই আপনারা চেষ্টা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগে, এবং আপনারা অবশ্যই জানাবেন যে কতটুকু ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং কোন রিলেটেড ঘটনাগুলো আপনারা শুনতে চান, এগুলো কমেন্ট সেকশনে জানাবেন, যাতে করে আমাদের ভালো হয়, যাতে আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ওই রকম ঘটনা, ওই রিলেটেড ঘটনাগুলো হাজির করানোর জন্য। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নিজেদের বা পার্শ্ববর্তী কারো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এরকম ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলে পাবলিশ করানোর জন্য। সো অবশ্যই আপনাদের নিজেদের সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন এপিসোডে।